প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলো বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমন্ত্রণ জানাই আরো একটি লাইভ ক্লাসে। আজকের ক্লাস কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো তো ভাই। এই কারা আছো আমাদের সাথে? কারা আছো? আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো ভাই। এই সবাই একটু ক্লাসটা শেয়ার করো দ্রুত, ঝটপট। এই যে তোমাদের অর্ণব ভাই কিন্তু আছে, তোমাদের সাথেই আছে। একটু দ্রুত শেয়ার করো। তানহা আছো, তানহা, তৃষা, মাহরিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস যুক্ত হয়ে গেছো। আচ্ছা, আজকে বাংলা ক্লাস হবে। এই যে আমাদের সাথে রাশেদ স্যারও কিন্তু আছে। একসাথে আমরা দুজন আছি ইনশাআল্লাহ। আজকে বাংলা ক্লাস হবে, কোনো সমস্যা নাই। আমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার আছে, অর্ণব আহমেদ ফাহিম স্যারের সাথে আমরা বাংলা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। ওকে, কি বলেন স্যার? হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই একটু ঝটপট শেয়ার করো তো ভাই ক্লাসটা, এবং আমাদেরকে একটু জানাও তোমরা কে কোথা থেকে শুনছো। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই। আপনাদের জন্য কিন্তু আমরা আজকে অর্ণব আহমেদ ফাহিম স্যারকেও নিয়ে আসছি। আমরা ক্লাস নিচ্ছি, বাংলা ক্লাসই হবে, কোনো সমস্যা নাই। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের এই যে জিকের বস অর্ণব আহমেদ ফাহিম। আপনারা সবাই চিনেন, বাংলাদেশে সাধারণ জ্ঞানের জন্য একজন কিংবদন্তি শিক্ষক, যিনি আপনাদেরকে দীর্ঘ বছর যাবৎ সাধারণ জ্ঞান পড়িয়ে আসছে। তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছে। আমি একটু সবার কাছে অনুরোধ করব ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের ক্লাসগুলো চলবে কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও তো ভাই। আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে, এবং তোমরা জানো যে আজকে রাত 10টায় কিন্তু আমাদের জিকের ম্যারাথন ক্লাস হবে ইনশাআল্লাহ। রাত 10টায় কিন্তু জিকের ম্যারাথন ক্লাস হবে। তো আমি আর কথা বাড়াবো না, আমি একটু রাশেদ স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি, স্যার যেন আমাদের ক্লাসটা শুরু করে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ অর্ণব আহমেদ ফাহিম স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাকি যারা শিক্ষার্থীরা আছো সবাই একটু খাতা কলম নিয়ে গুছিয়ে প্রস্তুতি নাও। ইনশাল্লাহ আমরা আজকে ম্যারাথন ক্লাসে বাংলা ব্যাকরণের অনেক বড় একটা পার্ট শেষ করব। তো যারা যারা আজকে আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে শুরু করেছি, যেহেতু দুপুর 3টায় শুরু করেছি, তার মানে ক্লাসটা লম্বা হবে, এবং এই ক্লাসটাতে আমরা ব্যাকরণের একটা মেজর পার্ট শেষ করার চেষ্টা করব। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করছি বাংলা ব্যাকরণ থেকে শুরু করব। তো প্রথমে আমি তোমাদের থেকে একটা প্রশ্ন নিব, জাস্ট একটা এমসিকিউ এর পরে আমরা শুরু করছি। সবাই একটু এমসিকিউটা দেখো তো পারো কিনা। সবাই একটু দেখো তো এমসিকিউটা পারো কিনা। দেখো, প্রশ্নে আসছে এক অক্ষর বিশিষ্ট শব্দ কোনটি। প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট শব্দ কোনটি। এই প্রশ্নটার উত্তর দিতে দিতে আমরা আমাদের আলোচনায় চলে আসতেছি। সবাই একটু প্রশ্নটার উত্তর দাও। এক অক্ষর বিশিষ্ট শব্দ কোনটি। আমাদের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম প্রশ্ন থাকে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের 17-18 সেশনের প্রশ্ন। শুধু এটা নয়, এরকম অক্ষর থেকে আরো প্রশ্ন আসে। দেখো, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে, আমরা কি শুধু বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে এটা শিখবো, নাকি পূর্ণাঙ্গ অক্ষরটা আমরা একটা শর্ট টেকনিকের মাধ্যমে শিখে নিব। ইনশাল্লাহ আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। এখান থেকে আমরা একটা বড় পার্ট আজকে শেষ করতে পারবো ইনশাল্লাহ।
সবাই একটু দেখো, আমাকে প্রশ্ন করো যে একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? সবাই একটু কমেন্ট করো, একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? হৃদয় একটু ক্লাসে, হৃদয় ক্যামেরাটা একটু স্ক্রিনটা ট্যাপ ডাবল ট্যাপ করো তো। লাইটিং সেটআপে দেখো একটু কেমন যেন করতেছে, লাইটটা বাইরে বেরিয়ে করতেছে। পাঁচটি, সবাই বলতেছো পাঁচটি পাঁচটি পাঁচটি, ওকে ফাইন, পাঁচটি, ওকে 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 ঠিক আছে। আমরা একটু দেখি যে এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমরা রাইট অ্যান্সার করব কিভাবে, এগুলো শেখার জন্য আমরা আমাদের একটু পিছনে চলে যাই। আমরা গত ক্লাসে যেমন পড়িয়েছিলাম সিরাজউদ্দৌলার পরে আমরা একটু আসি, আমরা বাংলা ব্যাকরণের ইতিহাসটা আপনাদেরকে পড়াইছি। ইতিহাসের পর আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে চলে আসি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় একটু খেয়াল করি, ব্যাকরণ শব্দটি হচ্ছে সংস্কৃত, এই যে দেখেন ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। মনে রাখবেন ব্যাকরণই নয়, ব্যাকরণের সকল টপিক্সের নাম, সকল অধ্যায়ের নাম তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। শুধু ব্যাকরণ নয়, মনে রাখবেন বাংলা ব্যাকরণ, এই ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি প্রশ্ন করা হয় কোন ধরনের শব্দ, ব্যাকরণ শব্দটি কোন ধরনের শব্দ, তাহলে রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। যদি বলা হয় ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ, তাহলেও কিন্তু রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। কেননা আমাদের জানি ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা কি? ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিযোগ আকরণ। যদি পরীক্ষায় বলে যে ব্যাকরণ শব্দটি কোন সন্ধি সাধিত শব্দ, রাইট অ্যান্সার হবে স্বরসন্ধি সাধিত শব্দ, স্বরসন্ধি সাধিত শব্দ। তাহলে ব্যাকরণ শব্দটি কোন সন্ধি সাধিত শব্দ? স্বরসন্ধি সাধিত শব্দ, স্বরসন্ধি সাধিত শব্দ। দেখো এই ব্যাকরণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? ব্যাকরণ শব্দটিতে 3টি অক্ষর আছে, বিযোগ ব্যাকরণ, ব্যাকরণ, ব্যাকরণ। ব্যাকরণকে বলা হয়, ব্যাকরণের মূল ভিত্তি বা স্তর কি? ব্যাকরণের মূল ভিত্তি বা স্তর হচ্ছে ভাষা। যদি ভাষা না থাকে তাহলে ব্যাকরণ থাকবে কি করে? ব্যাকরণের মূল ভিত্তি কি, মূল ফাউন্ডেশন কি? মূল ফাউন্ডেশন হচ্ছে ভাষা। মূল ফাউন্ডেশন বা ভিত্তি কি? ভিত্তি হচ্ছে ভাষা। একটু আসি, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। মনে রাখবেন ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ব্যাকরণের ভূৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণের ভূৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা, বিশেষভাবে বিশ্লেষণ করা। এর পাশে ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। কি বলা হয়? ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। পরীক্ষা একবার প্রশ্ন আসছে ব্যাকরণকে কি বলা হয়? ব্যাকরণকে ভাষার কি বলা হয়? ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। কি বলা হয়? ভাষার সংবিধান। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ভাই তোমার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে, তুমি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, ক্লাসটা শেয়ার দাও, বন্ধুদেরকে মেনশন দাও। আজকের ক্লাস 5 জন বন্ধুকে শেয়ার দিলে এবং 5 জন বন্ধুকে, সরি 5টা গ্রুপে শেয়ার দিলে এবং 5 জন বন্ধুকে মেনশন করলে তুমি পেয়ে যাবে আজকের ক্লাসের সম্পূর্ণ পিডিএফ। ইভেন এই শিখা বইয়ের যতটুকু পড়াবো ততটুকু সম্পূর্ণ পিডিএফ কিন্তু পেয়ে যাবা। তাই ক্লাসটি দ্রুত শেয়ার করো, 5 জন বন্ধুকে শেয়ার করবা, 5টা গ্রুপে শেয়ার করবা, 5 জন বন্ধুকে মেনশন করবা, 5টা গ্রুপে শেয়ার করবা। তোমার ইনবক্সে আমরা পিডিএফ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই একটু ক্লাসটা নোট করো, তোমরা একটু কমেন্ট করো, নোট করো আর ক্লাসে মনোযোগ দাও। তোমার হাতে লেখার দরকার নাই, যদি সম্ভব হয় লিখো, যেটা লিখতে বলবো এটা লিখো, আর বাকিটা তোমরা এখান থেকে নোট করো। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তোমার নোট আমি করে দিব, তোমার নোট আমি বানাই দিব, ঠিক আছে? তোমার নোট করতে হবে না, তুমি জাস্ট কমেন্ট করো, বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো আর ক্লাসটা মনোযোগ দাও। খরগোশের কানের মতো জাস্ট কানটা খাড়া রাখো, ইনশাল্লাহ তুমি মনে রাখতে পারবে এবং পরীক্ষা প্রশ্ন আসলে এখান থেকে উত্তর করতে পারবে। তাহলে কি বললাম একটু খেয়াল করো, ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। এটাকে একবার পরীক্ষা আসছে যে ব্যাকরণকে কি বলা হয়? ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণ ভূৎপত্তিগতভাবে কয় ধরনের একটু খেয়াল করি। ব্যাকরণ অর্থগতভাবে 2 ধরনের। ব্যাকরণ অর্থগতভাবে কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ভূৎপত্তিগত অর্থ আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ব্যাকরণ কয় ধরনের, ব্যাকরণ হচ্ছে 2 ধরনের। ব্যাকরণ কয় ধরনের? 2 ধরনের। ওকে, একটু খেয়াল করি। এরপর আসি ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ হচ্ছে 2টি। কালকে একটা পরীক্ষা প্রশ্ন আসছিল ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? রূপ যদি বলে, যদি বলা হয় রূপ কয়টি, তাহলে হবে 2টি, একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লৌকিক রূপ। আর যদি বলা হয় ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি, গতকালকে আমি একটা পরীক্ষার প্রশ্ন দেখাইছিলাম, প্রশ্ন করছিলাম যে ভাষার মৌলিক অংশ কয়টি?
ভাষার মৌলিক অংশ কয়টি? তোমরা উত্তর করেছিলা 2টি। না, ভাষার রূপ 2টা। দেখবা আমরা বলি একটা মানুষের 2টা রূপ থাকে, একটা তার বাবা মার সামনে আর একটা তার বন্ধু বান্ধবীদের সামনে। তো দেখো একটু খেয়াল করি, আমাদের রূপ যদি বলে রূপ চেহারা কয়টা? চেহারা হচ্ছে 2টা। রূপ কয়টা? রূপ 2টা। চেহারা কয়টা? 2টা। আর যদি বলা হয় অংশ কয়টি? অংশ কয়টি? তাহলে হবে 4টি। ধ্বনি, শব্দ, বর্ণ, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। যদি পরীক্ষা আসে ব্যাকরণের মৌলিক অংশের জায়গায় যদি বলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, প্রধান আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়, তাহলেও কয়টা হবে? তাহলেও হবে 4টি। প্রধান আলোচ্য বিষয় যদি বলে তাহলে হবে 4টি। এখানে জাস্ট অ্যাড হবে ধ্বনি থাকলে হবে ধ্বনি তত্ত্ব, ধ্বনি থাকলে ধ্বনি তত্ত্ব, শব্দ থাকলে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, আর বাক্য তত্ত্ব বা পদক্রম, আর হচ্ছে অর্থ তত্ত্ব। এই হচ্ছে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। কয়টা? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? 4টা। তাহলে দেখো আজকের পর থেকে কি মনে থাকবে কিনা সবাই দেখো তো। রূপ কয়টা? আমার সাথে সবাই বলো ব্যাকরণের রূপ কয়টা, কমেন্ট করো ব্যাকরণের রূপ কয়টা। অনুমনি, অনুমনি আছো ক্লাসে? বলো তো ব্যাকরণের রূপ কয়টা? ব্যাকরণের রূপ হচ্ছে 2টা। মানুষের রূপ বা চেহারা কয়টা? 2টা। ব্যাকরণের রূপও 2টা। ভাষার রূপ কয়টা? 2টা। মনে রাখবা ভাষা বা ব্যাকরণের রূপ হচ্ছে 2টা। অংশ 4টা। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা। ভাষার রূপ, ভাষা বা ব্যাকরণের রূপ কয়টা? 2টা। অংশ কয়টা? 4টা। অংশ কয়টা? 4টা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? 4টা। এই হচ্ছে আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের অংশ আর ব্যাকরণের বা ভাষার রূপ। এই হচ্ছে আমাদের রূপ আর অংশ। এরপর একটু আসি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। গতকালকে পড়াইছি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। আমি পড়াইছিলাম ধ্বনি সম্পর্কিত সকল আলোচনার বিষয়, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। ধ্বনি তত্ত্বে কি কি আছে? ধ্বনি, বর্ণ সম্পর্কিত আলোচনার বিষয় গত ক্লাসে পড়াইছি। শব্দ তত্ত্বে কি আছে? শব্দ তত্ত্বে আছে পদ, প্রকরণ বলছি, অনুসর্গ, ক্রিয়াকাল, সমাস, বচন, লিঙ্গ, ধাতু, প্রকৃতি প্রত্যয়, এগুলো হচ্ছে শব্দ নিয়ে আলোচনা করে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। জ্যোতি, আমাদের বাক্য তত্ত্ব মনে রাখার জন্য একটা টেকনিক পড়াইছিলাম গতকালকে, জ্যোতির বাবার একটাই উক্তি পদ পরিবর্তনের। এখান থেকে এই জ্যোতি বাক্যগুলো আমাদের মনে থাকবে। মনে রাখবা শব্দের শেষে অর্থ থাকলে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় না। অর্থ সংক্রান্ত সকল বিষয় হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আসি বাকযন্ত্র। বাকযন্ত্র, এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসে। বাকযন্ত্র, আমরা অনেক শিক্ষার্থী এই টপিকটাকে ভয় পাই, এই টপিকটাকে ভয় পাই। কাজী নজরুল ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা যা যুক্ত আছো সবাই সবাই বন্ধুদেরকে শেয়ার করো। ভাই বই পাইছি কালকে, এগুলা পড়া শেষ, শেষ হলে আরেকবার রিভিশন দাও আমার সাথে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে আর তোমার বাংলা না পড়া লাগে। ঠিক আছে? ওকে, একটু আসি বাকযন্ত্র। বাকযন্ত্র কি বললাম? মানুষের দেহ বা দেহ, এইটা পরীক্ষা আসছে একবার। বাকযন্ত্র কাকে বলে? বাকযন্ত্রের অংশ নয় কোনটি? বাকযন্ত্রের অংশ কোনটি? এগুলো পরীক্ষা আসছে। বাকযন্ত্রের অংশ কোনটি? এইভাবে পরীক্ষা আসছে। বাকযন্ত্রতে কি আছে? মানুষের দেহের যে সকল অঙ্গ দ্বারা বা যে সকল বাক পতঙ্গ দ্বারা ধ্বনি তৈরি করে, সাউন্ড তৈরি করে, সাউন্ড বা ধ্বনি তৈরি করে, সেগুলো সবগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। কি বলা হয়? বাকযন্ত্র। যেমন আমাদের ঠোঁট, কথা বলার জন্য ঠোঁট লাগে, আমাদের জিহ্বা লাগে, আমাদের দাঁত লাগে, ই করে আমরা ই করি, ই এরকম করি, তো দাঁত লাগে, নাক লাগে, নাসিকে গর্ব লাগে, আলজিহ্বা লাগে, এই যে কণ্ঠনালী লাগে, তারপর হচ্ছে ফুসফুস থেকে বাতাস দেওয়া লাগে, বাতাস অক্সিজেন আপ ডাউন করা লাগে। তাহলে এই যে আমাদের ঠোঁট থেকে শুরু করে এই যে ফুসফুস, যে পেটের মধ্যে একটা ফুসফুস আছে, এই ফুসফুস থেকে শুরু করে আমাদের ঠোঁট পর্যন্ত যে বাক পতঙ্গগুলো কাজ করে কথা বলার জন্য, সবগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। কি বলা হয়? বাকযন্ত্র। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়, পরীক্ষা আসছে এরকম প্রশ্ন, দিয়া রাখছে কান, কান কি বাকযন্ত্রের অংশ? না। দিয়া রাখছে হাত, হাত কি বাকযন্ত্রের অংশ? না। তাহলে বাকযন্ত্রের অংশ নয় কোনটি, এটা পরীক্ষায় আসে। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। বাকযন্ত্র অংশ নয় কোনটি, এটা মাথায় রাখতে হবে। আমার সাথে কারা কারা যুক্ত আছো, কে কোথা থেকে যুক্ত আছো, তোমাদের প্রত্যেকের জেলার নামটা একটু কমেন্ট করে জানাও। প্রত্যেকের জেলার নামটা একটু কমেন্ট করে জানাও। প্রত্যেকের জেলার নাম কমেন্ট করে জানাও। ওকে, তাহলে দেখো বাকযন্ত্র অংশ কি কি? ফুসফুস, শ্বাসনালী, খাদ্যনালী, শরৎযন্ত্র, তারপর হচ্ছে জিভ, আলজিভা, তারপর হচ্ছে আমাদের আলজিভ, তারপর হচ্ছে এই যে আমার গলা, গলা গহ্বর, তারপর হচ্ছে কোমল তালু, শক্ত তালু, এই যে তালু মারি যে দাঁতের উপরে যেটা আছে তালু, তারপর হচ্ছে মুখ গহ্বর মানে মুখটা পুরোটা, তারপর হচ্ছে দন্তমূল, এই যে দাঁতের মূল, তারপর হচ্ছে নাসিকা গর্ভ, এই যে আমাদের নাস দিয়ে আমরা নাসিক্য বর্ণ যেগুলো উচ্চারণ করি, তারপর হচ্ছে নাসারন্ধ্র, এই যে নাসারন্ধ্র হচ্ছে আমাদের নাকের ফুটাগুলা, তারপর হচ্ছে উষ্ঠ, উষ্ঠ মানে হচ্ছে আমাদের এই যে উষ্ঠগুলা, তারপর হচ্ছে দাঁত, দাঁত আমরা তো জানি, চোয়াল মানে হচ্ছে যে আমাদের চাপা, যে কথা কথা বলি চাপা মারে, এই যে চাপা হচ্ছে চোয়াল। ঠিক আছে?
এইগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের অংশ, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের অংশ, ঠিক আছে। ওকে, এই যে দেখো বাকযন্ত্রের অংশটা আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদের বইয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাকযন্ত্রের সবগুলো সচল অঙ্গ, দেখো বাকযন্ত্র একটু খেয়াল করো, পরীক্ষা একবার প্রশ্ন আসছে, কি হলো বলছে বাকযন্ত্রে একবার প্রশ্ন আসছে, বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম কি, এটা পরীক্ষা একবার আসছে, বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম কি, বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম কি, বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম কি বলো, সবাই কমেন্ট করো, বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম কি। পাবনা থেকে আসি প্রমোদ চৌধুরী এলাকা থেকে, থ্যাংক ইউ পাবনা। চট্টগ্রাম, রংপুর, পঞ্চগড়, শরীয়তপুর, চাঁদপুর জেলা, চাঁদপুর সদর। আর কে কোথা থেকে যুক্ত আছো, সবাই একটু কমেন্ট করো, আর কে কোথা থেকে যুক্ত আছো। শরীয়তপুর, ঠিক আছে, শরীয়তপুর। পঞ্চগড়, শামীম আছে পঞ্চগড় থেকে, রাজীব হুসাইন আছে চাঁদপুর থেকে, আকাশ আছে শরীয়তপুর থেকে, কাজী নজরুল ইসলাম আছে সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জের রবীন্দ্রনাথ ঠাকুর আছে আমি জানি, নজরুলও আছে, আচ্ছা ঠিক আছে। তারপর দেখো দাসের দাসের জঙ্গল, দাসের জঙ্গল কই ভাই, শরীয়তপুর, না চিনি না রে ভাই, যাই নাই জীবনে কোনোদিন। স্মৃতি আছে টাঙ্গাইল থেকে, জিব জিব, তাহলে জিউভা, ঠিক আছে। এই দেখো আমাদের উচ্চারণে আসে জিউভা। প্রমি প্রমি আছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে আদিলা বিনতে আশরাফ আছে আমাদের সাথে, খুলনা থেকে আছে, সবচেয়ে বেশি সচল অঙ্গের নাম হচ্ছে জিব, আপাতত ময়মনসিংহ থেকে আছি, থ্যাংক ইউ। বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম হচ্ছে জিভ, বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গের নাম কি, জিহ্বা বা জিভ। এরপর একটু আসি ধ্বনি ও বর্ণ থেকে, ধ্বনি বর্ণ থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, মনে রাখবে আমরা বলছিলাম ধ্বনি কাকে বলে, উচ্চারণের একক আমরা দেখি যে শব্দের উচ্চারিত রূপকে, বর্ণের উচ্চারিত রূপকে ধ্বনি বলি, বর্ণের উচ্চারিত রূপকে কি বলি, ধ্বনি বলি, আর ধ্বনির লিখিত রূপকে কি বলি, বর্ণ বলি, ধ্বনির লিখিত রূপকে কি বলি, বর্ণ বলি। নাটোর থেকে যুক্ত আছে সাগর। ওকে, বাংলা বর্ণমালার স্থায়ী, একটু খেয়াল করি, বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে কার হাতে, বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে। সবাই একটু দেখো, বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে কার মাধ্যমে, বাংলা বর্ণমালার স্থায়ী রূপ লাভ করে বিদ্যাসাগরের মাধ্যমে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানুষ যা উচ্চারণ করে তাই কি, তাই হচ্ছে ধ্বনি, মানুষ যা উচ্চারণ করে তাই ধ্বনি। আর ধ্বনি লেখার প্রতীক বা চিহ্নকে কি বলা হয়, ধ্বনি লেখার প্রতীক বা চিহ্নকে বর্ণ বলা হয়, পরীক্ষা আসছে, ধ্বনি লেখার প্রতীক বা বর্ণকে কি বলা হয়, প্রতীক, বর্ণ, হরফ, চিহ্ন, এগুলোকে কি বলা হয়, ধ্বনি লেখার প্রতীক, বর্ণ, চিহ্ন, হরফ, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় বর্ণ। শাহজাদপুর আপনার পছন্দের এলাকা, হ্যাঁ শাহজাদপুর আমার পছন্দের এলাকা, ঠিক আছে শাহজাদপুর। ওকে, বাংলা ভাষার বর্ণমালা কয়টি, বাংলা ভাষার বর্ণমালা হচ্ছে একটি, পরীক্ষা এটাও আসছে, বাংলা ভাষার বর্ণমালা কয়টি, বর্ণমালা একটা, কিন্তু বর্ণমালা দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে হচ্ছে 50টা বর্ণ। তাহলে দেখো স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণ হচ্ছে 11টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই মিলে মোট বর্ণের সংখ্যা কয়টি, মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। পরীক্ষা প্রশ্ন আসে বর্ণমালা কয়টি, সবাই স্টুডেন্ট ধুমায় প্রশ্ন ডাগায় 50টা ভাই, প্রশ্ন তো সহজ ছিল। বর্ণমালা না, বলছে বর্ণ আর বর্ণমালা কিন্তু আলাদা, মালা হচ্ছে গলায় পরার মালা, আর এই মালার মধ্যে বর্ণ আছে কয়টা, বর্ণ আছে 50টা, বর্ণ আছে কয়টা, 50টা। আমার সাথে সবাই বলো, ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি, স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণ 11টি। এই মিলে মোট বর্ণের সংখ্যা কয়টি, মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, মোট বর্ণের সংখ্যা কয়টি, 50টি। আর যদি বলা হয় বর্ণের মালা, বর্ণমালা, তাহলে বর্ণমালা কয়টি, বর্ণমালা হচ্ছে মাত্র একটি। দেখো ধ্বনি কয় প্রকার, ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কয় প্রকার, ধ্বনিও দুই প্রকার, ধ্বনিও কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি, পরীক্ষায় প্রশ্ন আসে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, 7টি। এখন বলতে পারো ভাই মৌলিক ধ্বনি আবার কোনটা, মৌলিক ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনিগুলোকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক ধ্বনি। সেগুলোকে কি বলা হয়, মৌলিক ধ্বনি। তাহলে যে সকল বর্ণগুলোকে বা যে সকল ধ্বনিগুলোকে ভাঙা যায় না, যে সকল ধ্বনিগুলোকে কি করা যায় না, ভাঙা যায় না, যে সকল ধ্বনিগুলোকে ভাঙা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক ধ্বনি, সেগুলোকে কি বলা হয়, মৌলিক ধ্বনি। তাহলে দেখো বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি, মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, 7টি। অ, আ,
ই রসাও এ ও আর একটা হচ্ছে এ। এই যে এ জফলা আকার আর এই যে অজফলা আকার দুইটা একই জিনিস, তোমরা দুইটা ভাবে মনে রাখতে পারো। তারপরে দেখো মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? পরীক্ষা এটা আসে, মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 30টি। মৌলিক একটু খেয়াল করি, ব্যঞ্জন বর্ণ 39টা, তার মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ বা মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? পরীক্ষা একটা প্রশ্ন আসছে, দেখো আমি তোমাকে একটু এখনই দেখাচ্ছি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। সবাই একটু আমাকে বলবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। একটা প্রশ্ন আসছে, তোমাদেরকে আমি দেখাই বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। দেখো পরীক্ষা আমাদের একটা প্রশ্ন আসছে, দেখো তোর ফোন আসছে, আম্মা ফোন দিছে, তুমি কি চোখে দেখো না এগুলা? দেখো পরীক্ষা একটা প্রশ্ন আসছে বিউপিতে, এফ ট্রিপল এস এ প্রশ্ন আসছে বিউপিতে। দেখো একটু খেয়াল করো, এফ ট্রিপল এস এ প্রশ্নটা আসছে, প্রশ্নটা আসছে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এখানে কি বানানটা ভুল আসছে বিউপিতে, হবে ক দীর্ঘিকার কি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে, যে বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলো দেখি? বর্ণের সংক্ষিপ্ত রূপকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সবাই একটু কমেন্ট করে জানাও তো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? 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 কি বলা হয় বলো বলো বলো, সবাই কমেন্ট করো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? কার। বাংলা ভাষায় আমাদের কার বর্ণ আছে কয়টা? কার আছে 10টা। কার কয়টা? 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলি আমরা ফলা। ফলা বর্ণ কয়টি বলো তো দেখি? ফলা বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে ফলা বর্ণ কয়টি? সবাই একটু কমেন্ট করো, ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? সবাই কমেন্ট করো, ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? কার চিহ্ন আছে 10টা। কার চিহ্ন কয়টা? 10টা। তাহলে ফলা বর্ণ কয়টি? সবাই একটু কমেন্ট করো, ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? সবাই কমেন্ট করো, ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ফলা বর্ণ কয়টা? কয়টা ভাই, কয়টা? কার চিহ্ন 10টা। ফলা বর্ণ কয়টা? ফলা বর্ণ কয়টা? ফলা বর্ণ কয়টা বলো দেখি? ফলা বর্ণ কয়টি? ফলা বর্ণ কয়টি? কার 10টা। ফলা বর্ণ কয়টা? ফলা বর্ণ কয়টা? ফলাবর্ণ কয়টি? বল 30টা বলে ফলাবর্ণ। কি বলে এগুলা? এ ফলাবর্ণ কয়টা? ফলাবর্ণ 6টা, কার হচ্ছে 10টা। ওকে, একটু আসি। কার হচ্ছে 10টা, ফলাবর্ণ হচ্ছে 6টা। 6টা ফলাবর্ণ কি কি? 6টা ফলাবর্ণ মনে রাখার টেকনিক হচ্ছে মজার মজার লবণ। মজার লবণ। মজার লবণ মনে রাখবা, মজার লবণ। এই মজার লবণ থেকে মনে রাখবা ম জ র ল ব ন। এই 6টা বর্ণের কি হয়? এই 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। আর আমাদের জানি স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ এই অ ছাড়া, এই অ ছাড়া যতগুলো স্বরবর্ণ আছে, অ ছাড়া আমাদের স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। এর মধ্যে এই একমাত্র অ ব্যতীত সবগুলো বর্ণরই কি আছে? কার আছে। সবগুলো বর্ণরই কি আছে? সংক্ষিপ্ত রূপ আছে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা ফলা। মজার লবণ, অথবা মনে রাখতে পারেন মনে রবে জল, ম ন র জ ব ল, এগুলো হচ্ছে আমাদের ফলা বর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপ হয়, এগুলোকে বলা হয় ফলা বর্ণ। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে? হবে কার। কি হবে? কার হবে। রাইট অ্যান্সার হবে কার। ওকে, আমরা আমাদের ম্যারাথন ক্লাসে চলে যাই। ওকে, একটু আসি।
দেখেন এখানে আছে ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি বললাম। এই যে কার চিহ্ন দেখছেন, কার চিহ্ন 10টা, আকার, রসিকার, দীর্ঘার, রসকার, দীর্ঘার, রিকার, একার, ঐকার, ঐকার, ওকার, ওকার। এগুলো হচ্ছে আমাদের কার চিহ্ন, এগুলো হচ্ছে আমাদের কার চিহ্ন, কার চিহ্ন। ওকে, এরপর আসি, অবর্ণ সংক্ষিপ্ত রূপ নেই তাকে অকে কি বলা হয়? অকে লীন বর্ণ বলা হয়। পরীক্ষা প্রশ্ন আসে, নিচের কোনটি বিলীন বর্ণ বা নলীন বর্ণ? অকে লীন, বিলীন, নীলীন বর্ণ বলা হয়। কি বলা হয়? নীলীন বর্ণ বা বিলীন বর্ণ বলা হয়। নলীন, বিলীন বা লীন বর্ণ বলা হয়। লীন বর্ণ, লীন বর্ণ, নীলীন বর্ণ অথবা নলীন বর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। মনে রাখার টেকনিক হচ্ছে, মনে রাখার টেকনিক হচ্ছে মনে রবে জল, মনে রবে জল। মফালা, নফালা, রফালা, জফালা, বফালা, লফালা, এগুলো হচ্ছে মনে রবে জল। ওকে, বাংলা, দেখেন বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টি? পরীক্ষা আসে, বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টি? বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি? বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি? বাংলা ভাষার সংখ্যা বর্ণ হচ্ছে 10টা। এটাও পরীক্ষা আসছে একবার, বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টা? বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টা? বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টা? বাংলা ভাষায় সংখ্যা বর্ণ হচ্ছে 10টা। সুমাইয়া ইসলাম সুমু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে জয়েন করছো? দেখো বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টা? বাংলা ভাষায় সংখ্যা বর্ণ হচ্ছে 10টা। 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সংখ্যা বর্ণ। এগুলোকে কি বলা হয়? সংখ্যা বর্ণ বলা হয়। এগুলোকে কি বলা হয়? সংখ্যা বর্ণ বলা হয়। এরপর আমরা একটু আসি আমাদের অক্ষর নির্ণয়। অক্ষর নির্ণয় পরীক্ষা আসে, অক্ষর বিশ্লেষণ। এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই, আসবেই, আসবে, আসবে, আসবেই এই অক্ষর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আর এই অক্ষর শিখতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এই 5 মিনিট আপনি 1 নাম্বার নিশ্চিত করে ফেলতে পারবেন। ওকে, একটু আসি অক্ষর বিশ্লেষণ। দেখেন নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, দেখেন কি বলছে, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে যতটুকু উচ্চারণ করা যায়, কোনো জায়গায় বাধা বা বিপত্তি না পেয়ে, তাকে বলা হয় অক্ষর। এই অক্ষরের ইংরেজি হচ্ছে সিলেবল। অক্ষরের ইংরেজি কি? সিলেবল। আমরা মনে করি অক্ষর আর বর্ণ মনে হয় একই, না, বর্ণ আর অক্ষর এক নয়। বর্ণ হচ্ছে হরফ বা লেটার, বর্ণের ইংরেজি হচ্ছে লেটার। আর অক্ষরের ইংরেজি হচ্ছে, অক্ষরের ইংরেজি হচ্ছে সিলেবল। রান্না করছিলাম তাই তাই লেট। ও তুমি রান্নাও পারো ভাইয়া? হ্যাঁ, রান্না পারা ভালো। গুড, ভেরি গুড। হ্যাঁ, আমরা দেখি নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। অক্ষর, অক্ষর। আর বর্ণ কাকে বলে? বর্ণ বা লেটার। বর্ণ বা লেটার হচ্ছে যে ধ্বনি লেখা সাংস্কৃতিক চিহ্নকে বর্ণ বা লেটার বলা হয়। বর্ণ বা লেটার বলা হয়। ওকে, কবি এটি কি? 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে এগুলো সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ, এগুলো সংখ্যা বর্ণ লিখছে। ওকে, আসি একটু, সবাই একটু দেখি, সবার কি সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? ওকে, এখন দেখি, বলছি খুব সহজে আমরা এই অক্ষর চিনতে পারি। অক্ষর চিনার টেকনিকগুলো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই অক্ষর থেকে আমি তোমাদেরকে একটু বলি, অক্ষর, অক্ষর আমরা শিখে একটু আসো। অক্ষর, অক্ষর থেকে আমরা শিখবো কিভাবে, একটু খেয়াল করি। অক্ষর হচ্ছে, অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে যতটুকু নির্ণয় করা যায় সেগুলোকে আমরা অক্ষর বলি। এই অক্ষর নির্ণয়ের টেকনিকটা হচ্ছে, তুমি একটা শব্দকে বাংলিশ করে লিখবা। কি লিখবা? বাংলিশ করে, এসএমএস টেকনিকে লিখবা। আমরা এসএমএস যেভাবে লিখি সেভাবে বাংলিশ করে লিখবা। যেমন আমি মনে করো আমি লিখলাম যে আজ, আজ আমার মন ভালো না, কারণ, কারণ সকাল থেকে আমার ঘাড়টা ব্যথা করতেছে, সত্যি কথা, ঘাড় ব্যথা। সকাল থেকে ঘাড় ব্যথা। তাহলে আমরা একটা শব্দ বলতেছি বাংলা, লিখতেছি কি? ইংলিশ। লিখতেছি কি? ইংলিশ। এ কি হইছে? ঝগড়া করে না, কমেন্টে ঝগড়া করে না, একটু খেয়াল করি। তা আমরা বলছি আজ আমার মন ভালো না কারণ সকাল থেকে ঘাড় ব্যথা। তাহলে এই একটা শব্দ আমরা মনে করো বাংলিশ করে লিখছি। এগুলো কি লিখছি? বাংলিশ লিখছি। মন সবসময় ভালো থাকে না কেন স্যার? কেন স্যার মন ভালো থাকে না? এই যে ঘাড় ব্যথা করতেছে এর জন্য।
ভাই লাইভে পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন। ওকে, পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। শেয়ার করছো? 5টা করে শেয়ার করে আমাকে বলো যে 5টা শেয়ার, 5টা মেনশন ডান। বন্ধুদেরকে 5টা শেয়ার করো, 5জন বন্ধুকে মেনশন করো এবং 5টা গ্রুপে শেয়ার করো। তোমাদেরকে সবাইকে আমরা দিয়ে দিব, সবাইকে দিয়ে দিব। যারা যারা যুক্ত আছো সবাই একটু শিখা পেজ থেকে কমেন্ট করো, শিখা পেজ থেকে কমেন্ট করো। সবাই একটু শিখা পেজ, শিখা, এই শিখা পেজ থেকে সবাই একটু কমেন্ট করো, শিখা পেজ থেকে সবাই একটু কমেন্ট করো। ওকে, একটু খেয়াল করি, আমরা অনেকেই বাংলিশ করে লিখি। এসএমএস কিভাবে লিখি? আমরা বাংলিশ করে লিখি। এই যে বাংলিশ করে লিখলে, একটা শব্দকে বাংলিশ করে লিখলে সেই শব্দে যে কয়টি ভাল পাওয়া যায়, আমাদের ভাল কয়টা বলো তো দেখি? এ, ই, আই, ও, ইউ। এ হচ্ছে আমাদের ভাল। ভাল কি? এ, ই, আই, ও, ইউ। এ হচ্ছে 5টা ভাল। ভাল কয়টা? ভাল হচ্ছে 5টা। এই 5টা ভালের মধ্যে যে কয়টা ভাল থাকবে সে কয়টা অক্ষর। যেমন দেখো, আজ শব্দটিতে ভাল কয়টি? আজ শব্দটিতে ভাল হচ্ছে একটা, তার মানে এখানে অক্ষর আছে একটা। আমার শব্দটিতে দেখো, আমার শব্দটিতে ভাল আছে কয়টা? আমার শব্দটিতে ভাল আছে 2টা, তার মানে এখানে অক্ষর কয়টা? 2টা। মন শব্দে অক্ষর কয়টা? মন শব্দ দেখো ভাল আছে একটা, তার মানে অক্ষর হবে একটা। ভালো শব্দে দেখো ভাল আছে কয়টা? ভাল আছে 2টা, তার মানে অক্ষর হবে 2টা। না শব্দে ভাল কয়টা? না শব্দে ভাল আছে একটা, তার মানে অক্ষর হবে একটা। কারণ, কারণ শব্দে দেখো ভাল আছে কয়টা? 2টা, তার মানে অক্ষর হবে কয়টা? 2টা। সকাল শব্দে দেখো ভাল আছে কয়টা? ভাল আছে 2টা, তার মানে অক্ষর হবে 2টা। থেকে শব্দে দেখো ভাল আছে কয়টা? 2টা, তার মানে অক্ষর হবে কয়টা? 2টা। ঘাড় শব্দে ভাল দেখো একটা, তার মানে অক্ষর হবে একটা। ব্যথা শব্দে দেখো ভাল আছে 2টা, তার মানে অক্ষর হবে 2টা। তার মানে একটি শব্দকে যদি আমরা বাংলিশ করে লিখি, একটি শব্দকে যদি আমরা বাংলিশ করে লিখি, সে শব্দে যে কয়টি ভাল পাওয়া যাবে সে শব্দে সে কয়টি অক্ষর আছে। যে শব্দে যতটি ভাল আছে সে শব্দে কয়টি অক্ষর আছে? ততটি অক্ষর আছে। তাহলে একটা শব্দকে যদি আমরা বাংলিশ করে লিখি, একটা শব্দকে যদি আমরা বাংলিশ করে লিখি, যে শব্দে যে কয়টি অক্ষর আছে সে কয়টি ভাল আছে। সে শব্দ, যে শব্দে যে কয়টি অক্ষর আছে সে শব্দে সে কয়টি ভাল আছে। সে শব্দে যে কয়টি ভাল আছে সে কয়টি অক্ষর আছে। ভাওয়াল হিসাবে করে? হ্যাঁ, ভাওয়াল হিসাবে করো, আপাতত করো। এরপরে আসি, এখন কথা হচ্ছে ভাই এই নিয়মে কি সবগুলো আসবে? না, এই নিয়মে ব্যতিক্রম কিছু আছে। ব্যতিক্রম কি? যেমন আমি যদি ব্যতিক্রম বলি, এই নিয়মে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে, যেমন আমি যদি বলি ভাই, ভাই শব্দে কয়টি অক্ষর আছে? ভাই শব্দে কয়টি অক্ষর আছে? এই ভাই শব্দটাকে যদি আমরা বাংলিশ করি, BHAI ভাই হয়, অথবা আমরা যদি এভাবে লিখি VAI ভাই হয়। তার মানে এই ভাই শব্দে দেখো অক্ষর আছে কয়টা? ভাল আছে 2টা, কিন্তু এখানে অক্ষর হবে একটা। এখানে দেখো ভাল আছে কয়টা? 2টা, কিন্তু অক্ষর হবে কয়টা? একটা। এই নিয়মটা হচ্ছে, যদি একসাথে একসাথে দুটি ভাওয়াল থাকে, একসাথে যদি দুটি ভাওয়াল থাকে, একসাথে যদি দুটি ভাওয়াল থাকে, সেক্ষেত্রে 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 একটি একটি অক্ষর কাউন্ট হবে, একটি অক্ষর হবে। সেক্ষেত্রে কি হবে? একটি অক্ষর হবে। যেমন দেখো ভাই শব্দে এখানে 2টা ভাওয়াল আছে, কিন্তু 2টা ভাওয়াল সাথে সাথে একসাথে আছে। একসাথে থাকার কারণে কি হবে? একটি অক্ষর কাউন্ট হবে। যেমন আমি একইভাবে যদি বলি, একইভাবে আমি যদি বলি, মনে করো আমি বললাম গ্রামীণ। গ্রামীণ শব্দে কয়টি ভাওয়াল আছে? গ্রামীণ। এই গ্রামীণ শব্দটা যদি আমরা বাংলিশ করি, GRA, গ্রা, MEEN, গ্রামীণ। তাহলে গ্রামীণ শব্দ দেখো এখানে একটা আর এখানে হচ্ছে 2টা, মোট 3টা ভাওয়াল আছে। কয়টা ভাওয়াল আছে? 3টা, কিন্তু এখানে দেখো একটা এখানে কাউন্ট হবে আর এখানে 2টা একসাথে আছে, তার মানে এখানে একটা কাউন্ট হবে। তার মানে গ্রামীণ শব্দে ভাওয়াল আছে 3টা, কিন্তু অক্ষর হবে কয়টা? অক্ষর হবে 2টা। অক্ষর হবে কয়টা? 2টা। একইভাবে আমি যদি বলি, মনে করো হৈমন্তী, হৈমন্তী, হৈমন্তী শব্দটিতে কয়টি অক্ষর আছে? হৈমন্তী শব্দটিতে কয়টি অক্ষর আছে? পরীক্ষা একবার প্রশ্ন আসছে যে হৈমন্তী শব্দটিতে কয়টি অক্ষর আছে? হৈমন্তী, হৈমন্তী শব্দটাকে আমরা ইংলিশ করি HOI, হই, MON, মন, TIT, হৈমন্তী। দেখো এখানে 2টা ভাওয়াল আছে, কয়টা আছে? 2টা। এখানে একটা, এখানে একটা, তাহলে মোট ভাওয়াল আছে কয়টা? 4টা। কিন্তু দেখো এইখানে 2টা ভাওয়াল একসাথে আছে, কয়ভাবে আছে? 2টা ভাওয়াল একসাথে আছে,
তো পরপর যদি দুটি ভাওয়াল একসাথে থাকে সেক্ষেত্রে অক্ষর কাউন্ট হবে একটা। তার মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে এখানে ভাওয়াল আছে 4টা কিন্তু অক্ষর হবে 3টি। অক্ষর হবে কয়টি? 3টি। অক্ষর হবে কয়টি? 3টি। অক্ষর হবে কয়টি? 3টি। তাহলে গ্রামীণ শব্দে অক্ষর কয়টা? অক্ষর হচ্ছে 2টা। হৈমন্তী শব্দে অক্ষর কয়টা? হৈমন্তী শব্দে অক্ষর হচ্ছে 3টা। হৈমন্তী শব্দে অক্ষর কয়টা? 3টা। আমাকে শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু বলো তো দেখি, এই নিয়মটা আমরা সবাই বুঝছি কিনা, সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝছি কিনা? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো সবাই ক্লিয়ার লিখো, আর না বুঝলে আবার বুঝাই দিচ্ছি। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? শফিক, শফিক লিখেছে ক্লিয়ার। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সোহা লিখেছে ক্লিয়ার। এটা কি ভাই শুনতে চাইছি ভাই, বিয়ের পর বউ আদর করে ডাকবো হৈমন্তী। তো তুমি আদর করে ডাকো, সমস্যা কি? তোমার বউরে তুমি সোনা ময়না টিয়া পাখি ময়না পাখি যা মন চা ডাকো, আমারে শোনানোর দরকার আছে? আমি তোমার স্যার মানুষ, শিক্ষক মানুষ, বড় ভাই মানুষ, লজ্জাও তো লাগা উচিত। বউ নিয়ে কথা বলতেছো, সি! তোমাদের কি একটু লজ্জা শরমও নাই? এগুলো বলতে লজ্জাও লাগে না? ক্লাসের মধ্যে এসে কি সব বলে। এ বেটা, চান্স পা বিশ্ববিদ্যালয়ে, চান্স না পেলে বিয়ে করতে পারবি না। আর বউরে হৈমন্তী ডাকবে, ওই নিয়ে বসে আছে, মাইর দিব তোরা। পিডিএফ কেমনে পাবো ভাইয়া? তুমি শেয়ার দাও, তুমি এই ক্লাসটা 10টা গ্রুপে শেয়ার দাও, 5জন বন্ধুকে মেনশন দাও, ইনশাল্লাহ তোমাকে এই পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, এখন একটু আমরা আসি আমাদের আমাদের কোর্সের। আমরা নামাজের বিরতি নিচ্ছি 2টা মিনিট, একটু 2 মিনিট পর আবার ফিরতেছি। 2 মিনিট, আজানটা শেষ হোক। মোবাইল দে। বসে কমেন্ট রিপ্লাই দে। এদিকে বয়, এনে বস, এনে বস, এদিকে বস। মেনশন শেয়ার দিয়েছি, আজানটা শেষ হোক আমরা শুরু করছি।
ওকে, আমরা ক্লাসে ফিরি। আমরা যেটা পড়াচ্ছিলাম, ওকে আমরা পড়াচ্ছিলাম অক্ষর নির্ণয়। সবাই একটু আসি, আমরা অক্ষর নির্ণয় পড়াচ্ছিলাম। সবাইকে আবার একটু নিয়ে আসো ক্লাসে, আজান শেষ। সবাইকে একটু ক্লাসে নিয়ে আসো, আমরা ক্লাসে আসি। তো যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে অক্ষর নির্ণয় পড়াচ্ছিলাম তোমাদেরকে। বন্ধুদেরকে আবার একটু মেনশন দিয়ে নিয়ে আসো, সবাইকে একটু মেনশন দিয়ে নিয়ে আসো, সকল বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে নিয়ে আসো। ওকে, আমরা পড়াচ্ছিলাম অক্ষর নির্ণয়। কি পড়াচ্ছিলাম? অক্ষর নির্ণয়। তাহলে অক্ষর নির্ণয় আমরা বলছি কি কি করতে হবে। একটা শব্দকে বাংলিশ করতে হবে, বাংলিশ করার পর সে শব্দের যে কয়টি ভাল আছে সে শব্দের সে কয়টি অক্ষর আছে। তবে এই শব্দটাকে দেখতে হবে পরপর যদি একাধিক ভাল থাকে সেক্ষেত্রে একটি অক্ষর কাউন্ট হবে। কি হবে? একটি অক্ষর কাউন্ট হবে। তাহলে আমাকে একটু বলো তো দেখি, সবাই একটু বলো তো দেখি, আমি বলতেছি, আমি বললাম যে কলকাতা শব্দটিতে কয়টি অক্ষর আছে? সবাই একটু কমেন্ট করো। কলকাতা, কলকাতা শব্দটিতে কয়টি অক্ষর আছে? 2 নাম্বার আমাকে বলবা যে নজরুল, নজরুল শব্দটিতে কয়টি অক্ষর আছে? কলকাতা শব্দটিতে কয়টি অক্ষর আছে? নজরুল শব্দটিতে কয়টি অক্ষর আছে? 3 নাম্বারে আমি বললাম নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? সবাই একটু কমেন্ট করো, নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? কাজী নজরুল বলো, নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? নজরুল শব্দে কয়টি অক্ষর আছে বলো দেখি। নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? বলো দেখি, নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? সবাই একটু বলো দেখি, নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? সবাই একটা একটা করে বলো, নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? সুরাইয়া বিশ্বাস, সুরাইয়া বিশ্বাস আমাদের এই ক্লাসের যতটুকু পড়াবো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিয়ে দিব। সবাই একটু এখন কমেন্ট করো, ক্লাসে আসো, তোমাদের নোট করা লাগবে না, আমরা ক্লাসে স্লাইড দিয়ে দিব। ওকে, একটু আসি। কলকাতা শব্দে কয়টি অক্ষর আছে একটু খেয়াল করি। এখন একটু দেখি, আমরা বললাম কলকাতা, এই কলকাতা শব্দটাকে আমরা একটু বাংলিশ করে লিখলাম কে ও এল, কল, কে এ কা, টি এ তা, কল কা তা, কল কা তা। তাহলে দেখো একটা, দুইটা, তিনটা, তার মানে ভাল আছে তিনটা, তার মানে এখানে অক্ষর হবে কয়টা? অক্ষর হবে তিনটা। অক্ষর কয়টা হবে? অক্ষর হবে তিনটা। দেখো নজরুল শব্দটিতে কয়টি অক্ষর আছে? যেমন বললাম এন ও যে নজ, আর ইউ এল, রুল, নজরুল। তাহলে নজরুল শব্দ দেখো ভাল আছে কয়টা? ভাল আছে দুইটা, তার মানে অক্ষর কয়টি হবে? দুইটি। তাহলে দেখো রবীন্দ্রনাথ শব্দটিতে যদি আমরা বাংলিশ করে লিখি, আর ও র, বি আই এন, বিন, ডি আর এ দ্রা, রবীন্দ্রা, এন এ টি এইচ, নাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। তোমরা বাংলিশ করে লিখলে রবীন্দ্রনাথ হবে, অথবা তোমরা শুদ্ধভাবে লিখলে রাবীন্দ্রনাথ হবে, কোনো সমস্যা নাই। ও দাও আর আই দাও, আমাদের অক্ষর দরকার একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে রবীন্দ্রনাথ শব্দটিতে চারটি অক্ষর আছে, তার মানে এখানে চারটি ভাল আছে, তার মানে এখানে অক্ষর আছে কয়টি? র, বিন, দ্র, নাথ। রবীন্দ্রনাথ শব্দে অক্ষর আছে কয়টি? চারটি। রবীন্দ্রনাথ শব্দে অক্ষর আছে কয়টি? চারটি। তাহলে আমাকে একটু বলো তো দেখি, 4 নাম্বার সবাই একটু কমেন্ট করবা যে কলিকাতা, কলিকাতা শব্দে কয়টি অক্ষর আছে? কলিকাতা শব্দে কয়টি অক্ষর আছে? সবাই একটু কমেন্ট করো তো দেখি, কলিকাতা শব্দে কয়টি অক্ষর আছে? 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 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? কলিকাতা শব্দে কয়টি অক্ষর আছে? কলিকাতা। ওকে, দেখো কলকাতা শব্দে 3টি অক্ষর থাকলেও কলিকাতা শব্দে কিন্তু 4টা অক্ষর। কিভাবে? কে ও ক,
এল আই লি, কলি, কে এ কা টি এ টা, কলিকাতা। 1 2 3 4, তাহলে এখানে অক্ষর আছে কয়টা? এখানে অক্ষর আছে 4টা। অক্ষর আছে কয়টা? 4টা। তাহলে কলিকাতা শব্দে অক্ষর কয়টি আছে? অক্ষর আছে 4টি। অক্ষর আছে কয়টি? 4টি। ওকে, আমরা একটু আমাদের আলোচনায় চলে আসি। দেখো এখানে দেয়া আছে, বইতে এভাবেই দেয়া আছে, আমি যেভাবে পড়াইছি। দেখো দেখো চিতল শব্দে কয়টি অক্ষর আছে? চিতল শব্দে দেখো, একটু সবাই দেখো যে চিতল শব্দে কয়টি অক্ষর আছে? চিতল শব্দে কয়টি অক্ষর আছে? একটা, দুইটা। তার মানে চিতল শব্দে দুইটা অক্ষর আছে। সি এইচ আই টি টি ও এল, তল, দুইটা অক্ষর আছে। বলছে ঈশ্বর শব্দে কয়টি অক্ষর আছে? আই এস, ইস, এস ও আর, স্বর। ঈশ্বর শব্দে দেখো এখানে দুইটা ভাওয়াল আছে, তার মানে এখানে দুইটি অক্ষর আছে। তাহলে দেখো কলিকাতা শব্দে কয়টি অক্ষর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কলিকাতা শব্দে 4টি ভাওয়াল আছে, তার মানে 4টি অক্ষর আছে। বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? 1 2 3 4 5, কারণ বিশ্ববিদ্যালয় শব্দটিতে 5টি অক্ষর আছে। বি আই এস, বিশ, এস ও স, বিশ্ব, বি আই ডি এল ও ওয়াই। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? 5টি ভাওয়াল আছে, তার মানে 5টি অক্ষর আছে। এখানে লিখে দিছি পরপর দুটি ভাওয়াল থাকলে সেক্ষেত্রে একটি কাউন্ট হয়, যেমন ভাই। যেমন ভাই। মনে রাখবে একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি যদি পরীক্ষা প্রশ্ন আসে? যে শব্দে মাত্র একটি অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর বিশিষ্ট শব্দ। যে শব্দে দেখো বলা আছে যে একাক্ষর শব্দ কোনটি? যে শব্দে অক্ষর থাকে, যে শব্দে একটি মাত্র অক্ষর থাকে তাকে বলা হয় একাক্ষর বিশিষ্ট শব্দ। যেমন বই, যেমন বি ও আই, বই, বি ও আই, বই। ভাই, ভি এ আই, ভাই। তারপর হচ্ছে মা, এম এ, মা। আছে প্রেম, পি আর ই এম, প্রেম। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। প্রেম শব্দে কয়টি অক্ষর আছে? একটি অক্ষর আছে। তাহলে দেখো এই শব্দগুলোতে কয়টি অক্ষর আছে? এই শব্দগুলোতে একটি অক্ষর আছে। যেই শব্দে কেবলমাত্র একটি অক্ষর পাওয়া যায় তাকে একাক্ষর বিশিষ্ট শব্দ বলে। আর যে শব্দে একের অধিক অক্ষর পাওয়া যায় সেগুলোকে বলা হয় দ্বিঅক্ষর বিশিষ্ট শব্দ। যে শব্দে একের অধিক শব্দ থাকে সেগুলোকে বলা হয় দ্বিঅক্ষর বিশিষ্ট শব্দ। ঈশ্বর, ঈশ্বর, দুইটা অক্ষর আছে। ঈশ্বর শব্দে কয়টি অক্ষর আছে? দুইটি অক্ষর আছে। ঈশ্বর শব্দে কয়টি অক্ষর? ঈশ্বর শব্দে দুইটি অক্ষর। দেখো কয়টা দেয়া আছে? ঈশ্বর শব্দে দুইটি অক্ষরই দেয়া আছে। ওকে, তাহলে একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? যে শব্দে একটি অক্ষর আছে সেগুলোকে একাক্ষর বিশিষ্ট শব্দ বলে, আর যে শব্দে একের অধিক অক্ষর আছে সেগুলোকে বলা হয় দ্বিঅক্ষর বিশিষ্ট শব্দ। জল, বই, ভাই, এগুলো শব্দগুলোতে সবগুলোতে একটা অক্ষর আছে। এরপর আসি অক্ষরের প্রকারভেদ। অক্ষর কত প্রকার? অক্ষর কত প্রকার বলেন তো দেখি? অক্ষর হচ্ছে 2 প্রকার। অক্ষর কয় প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার। অক্ষর কয় প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার। অক্ষর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর যাকে বলা হয় ওপেন সিলেবল, আর একটা হচ্ছে বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর যাকে বলা হয় ব্যঞ্জনাত্মক অক্ষর। তাকে কি বলা হয়? ব্যঞ্জনাত্মক অক্ষর বলা হয়। তাহলে বললাম একাক্ষর বিশিষ্ট শব্দ কোনটি? একাক্ষর বিশিষ্ট শব্দ হচ্ছে একটা অক্ষর থাকলে একাক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে অক্ষর কত প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। একটা মুক্তাক্ষর আর একটা কি? বদ্যাক্ষর। একটা মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। মুক্তাক্ষর কোনটা? খেয়াল করি, মুক্তাক্ষর কোনটা ভাই? মুক্তাক্ষর হচ্ছে যে শব্দের শেষ ধ্বনি, যে শব্দের শেষ ধ্বনি স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলা হয়। যেমন আমি বলছি আশা, তাহলে আশা শব্দের শেষের ধ্বনি কি আছে? আ শা। তাহলে শব্দের শেষ ধ্বনি আছে আ, কি আছে? আ। তাহলে শব্দের শেষ ধ্বনি যদি আ উচ্চারিত হয় তার মানে আটা কি বর্ণ? স্বরবর্ণ। যদি স্বরবর্ণ উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় স্বরান্ত অক্ষর। আবার বলছি আমরা আ সা, তার মানে কি? আমরা মুক্ত করে, মুখ খোলা আছে, আ আ, মুখ খোলা আছে। যে শব্দ উচ্চারণের সময় মুখ খোলা থাকে তাকে বলা হয় মুক্তাক্ষর, আর যে শব্দ উচ্চারণের সময় আমাদের মুখ বন্ধ হয়ে যায় সেগুলোকে বলা হয় বদ্যাক্ষর। যেমন দেখো আমি যদি বলি রাম, কি লিখলাম? রাম, মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। রাম, শাম, তাহলে এগুলো কি? এগুলো দেখো আমাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। মুখ বন্ধ হয়ে গেলে কি? বদ্যাক্ষর। মুখ বন্ধ হয়ে গেলে কি? বদ্যাক্ষর। হ্যাঁ, আমাদের পেজে নক দিও, সমস্যা নেই, দিয়ে দেবো। যারা পিডিএফ গুচ্ছ কম্বো ব্যাচে ভর্তি হতে ইনবক্স করুন। পেজে নক করবো নাকি? হ্যাঁ, পেজে নক দাও, পেজে নক দাও, অথবা অথবা আমার নাম্বারে নক দাও 01814443392। এই নাম্বারে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে নক দাও। এই নাম্বারে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে নক দাও যারা আমাদের গুচ্ছ ব্যাচে ভর্তি হতে চাচ্ছ। আমাদের গুচ্ছ ব্যাচে কম্বো ব্যাচ, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আমরা দায়িত্ব নিয়ে পড়াবো তোমাদেরকে। তোমরা যারা ভর্তি হতে চাও গুচ্ছ ব্যাচে তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে এই নাম্বারে 01814433392 নাম্বারে মাত্র 999 টাকায় এই মুহূর্তে বাংলা ইংরেজি জিকে কোর্স চালু আছে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্স করো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ওকে, তো একটু আসি, আমরা বলছিলাম বদ্যাক্ষর কোনটা? বদ্যাক্ষর হচ্ছে শব্দের শেষে যদি ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয়, ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাকে সেটাকে বলা হয় বদ্যাক্ষর। যেমন আমি যদি বলি ক
লা, তাহলে শব্দের শেষে কি আছে? আ ধ্বনি আছে, মুখ খোলা আছে, কলা উচ্চারণ করো, ক লা, তার মুখ খোলা আছে, মুখ খোলা থাকলে সেটা হচ্ছে মুখ খোলা থাকলে মুক্তাক্ষর, আর মুখ বন্ধ থাকলে বদ্যাক্ষর। যেমন আমি যদি বলি আম, আমি যদি বলি আম, কি বললাম? আম। যখন আমি আম উচ্চারণ করছি, আম, মুখ বন্ধ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে একটা বদ্যাক্ষর। তাহলে দেখো বদ্যাক্ষর আর মুক্তাক্ষর কোনটা? মুক্তাক্ষর হচ্ছে যেই শব্দ উচ্চারণ করার সময় মুখ খোলা থাকবে সেটাকে বলা হয় ওপেন সিলেবল বা মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। আবার যেই শব্দ উচ্চারণের সময় মুখ বন্ধ থাকে সেটাকে বলা হয় বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর, বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর, যার ইংরেজি হচ্ছে ক্লোজড সিলেবল। দেখো রাম, বন, গোলাপ, জল, এগুলো কি? সবগুলো হচ্ছে বদ্যাক্ষর। আশা, দেশি, এই শব্দগুলো হচ্ছে কি? দেশি। তাহলে আমরা বলতেই পারি যে শব্দ উচ্চারণের সময় আমাদের শব্দ উচ্চারণে আমরা টানতে পারি। যেমন একজন লিখছো সুরায়া বিশ্বাস লিখছো, মুক্তাক্ষর হচ্ছে চলো, তার মানে আমরা টানতে পারতেছি। জমি টানতে পারতেছি, নীলা টানতে পারতেছি, যাও টানতে পারতেছি। তাহলে যেই শব্দ উচ্চারণের সময় আমরা শেষে টানতে পারবো সেগুলোকে বলা হয় মুক্তাক্ষর। মুখ খোলা থাকে যেগুলো সেগুলো মুক্তাক্ষর। স্বর চলমান থাকে যেগুলো মুক্তাক্ষর। স্বর যদি বন্ধ হয়ে যায় বদ্যাক্ষর। কলম মুখ বন্ধ, মন মুখ বন্ধ, হাত মুখ বন্ধ। তাহলে উচ্চারণ যদি বন্ধ হয়ে যায় সেগুলোকে বলা হয় বদ্যাক্ষর। ভাইয়া মুক্তাক্ষর। ওকে, ওকে, আমরা একটু আসি, এরপরে দেখি মুক্তাক্ষর শেষ, বদ্যাক্ষর শেষ, একাক্ষর বিশিষ্ট শব্দ শেষ। ওকে, এখন আমরা কিছু আমাদের এক্সাম্পল আছে, দেখি আমরা এগুলো পারি কিনা। আমাদের কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা দেখি পারি কিনা। সবাই দেখি, সবাই আমরা এতক্ষণ কি শিখলাম, আসলে কি শিখলাম এটাও তো জানার দরকার আছে না। শুধু শুধু এমবি গুলো নষ্ট করলাম, সময়গুলো নষ্ট করলাম, এরকম তো না, হতেই পারে না। রাশিদ ভাইয়ের ক্লাসে এটা হতেই পারে না। তাহলে একটু বলো তো দেখি, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, কয়টা অক্ষর আছে এখানে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট। ওকে, ঝটপট কমেন্ট করো। 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? দুই নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ফারিয়া আপু, আপু মুক্তাক্ষর, ফারিয়াও মুক্তাক্ষর। প্রেমা, প্রেমা মুক্তাক্ষর। সুরাইয়া মুক্তাক্ষর। আমার নাম বদ্দাক্ষর ভাই, রাশেদুল ইসলাম। রাশেদুলও বদ্দাক্ষর, ইসলামও বদ্দাক্ষর, দিলা মুক্তাক্ষর। ঠিক আছে, আর কে বাকি আছে বলো? সাব্বির, র ভাই, সাব্বির, আমরা র বলি না, সাব্বির, সাব্বির, মুখ বন্ধ, উচ্চারণ বন্ধ, শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, র ব্যঞ্জন ধ্বনি। তাহলে সাব্বির বদ্যাক্ষর, আমার দলের লোক। দেখো কার নাম কি অক্ষর বলো দেখি, কার নাম কি অক্ষর বলো দেখি। দেখো বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দটাকে আমরা ভাঙি, BIS 20, SHO বিশ্ব, BID বিড, DA দা, LOY লয়। আবার কেউ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ইউনিভার্সিটি লেখো না, তাহলে ধরা খাবা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এখানে ভাওয়াল আছে পাঁচটা, অক্ষর হবে কয়টা? পাঁচটা। ভাওয়াল হবে কয়টা? পাঁচটা, অক্ষর হবে কয়টা? পাঁচটা, পাঁচটা। রাখি মুক্তাক্ষর, বানিক বদ্যাক্ষর, মুক্তাক্ষর বদ্যাক্ষর। ঠিক আছে। আহ ওকে, 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 ওকে। পরিমণি মুক্তাক্ষর, ভণ্ড। তাহলে এটা কয়টা আছে? পাঁচটা। এখানে কয়টা অক্ষর আছে? পাঁচটা অক্ষর আছে। ভণ্ড পার্থ, পার্থ ইজ এ ভণ্ড। একটু আসো, এদিকে আসো। পার্থ মুক্তাক্ষর। ওকে, আসো। দেখো যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত তাকে কি বলে? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে রে ভাই, দেখ 17-18-তে আসছে। তাহলে 17-18-তে আসছে, তোর পরীক্ষা আসবে না? আসতেই পারে। বল এটা রাইট অ্যান্সার কি হবে? নেসার পদ্মাক্ষর। আমার নাম অক্ষরহীন। কে ভাই তুমি? তামিম। ম শব্দের শেষে ম, ম আছে, ম বদ্যাক্ষর, তোমার নাম বদ্যাক্ষর। রহমান বদ্যাক্ষর। জিলাপি মুক্তাক্ষর। পার্থ ভণ্ড। পরীক্ষা চান্স না পেলে তোর মায়ের দিব তোরে। আমি কোন অক্ষর নাই। কে ভাই? MST তারিন।
বদ্যাক্ষর, তারিন শব্দের শেষে ন আছে, আক্তার বদ্যাক্ষর, দুইটাই বদ্যাক্ষর, হিরু হিরু মুক্তাক্ষর, আলম বদ্যাক্ষর। আসো আসো আসো, একটু আসো। তাহলে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা কি বলছে, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। তাকে কি বলে? স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। ওকে, বলছে ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কি বলে? ধ্বনি এককের ক্ষুদ্রতম মানদণ্ড কি কি বলে? জিএসটিতে আসছে, গুচ্ছতে আসছে, 11-12 সরি 21-22 আসছে বি ইউনিটে, জিএসটিতে আসছে ধ্বনি। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্টার দিয়ে রাখতে পারো, এবারও আসতে পারে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা যারা পরীক্ষা দিবা তোমরা একটু দেখো, ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কি বলে? কি বলে বলো দেখি, কি বলে? কি বলে? কি বলে বলো দেখি, কি বলে? ধ্বনি ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকে কি বলে? ধ্বনি এককের ক্ষুদ্রতম মানদণ্ডকে কি বলে? বলে মাত্রা। কি বলে? মাত্রা। মাত্রা। চান্স না পেলে দেখা করবো না, চান্স পাইলেও দেখা দেখা হবে ইনশাল্লাহ। চান্স না পাইলেও আল্লাহর দুনিয়া ছোট দুনিয়া, যে কোনো এক জায়গায় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওকে, এরপরে কি আছে? এরপরে আমরা পড়াই ফেলছি, এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা একটু আমাদের ম্যারাথন ক্লাসে আমরা আবার আসি। দেখো, ধ্বনি পরিবর্তন পরীক্ষা আমাদের প্রশ্ন আসে, ধ্বনি পরিবর্তন থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে। আমরা দুইটা জায়গায় ধ্বনি পরিবর্তন থেকে ভুল করি, আমরা দুইটা জায়গায় একটু আমরা তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। একটু সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। দেখো আমি বললাম ধ্বনি পরিমাণ করে, ধ্বনি পরিমাপ করে। দেখো ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন মানে ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। ধ্বনি পরিবর্তন মানে কি? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন। ধ্বনি উচ্চারণ, ধ্বনি 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 একটু খেয়াল করি সবাই, সবাই একটু খেয়াল করি। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়, অর্থের পরিবর্তন নয়। এরপর একটু যেমন দেখো, আমরা বললাম লাফ, লাফ থেকে হয়ে গেল কি? ফাল। তাহলে দেখো লাফ যে জিনিস, ফাল একই জিনিস। আমরা যদি বলি রিস্কা আর যদি বলি রিক্সা, তাহলে দুইটাই কি? দুইটা দিয়ে একটা যানবাহনকেই বোঝাচ্ছে, রিক্সা কিংবা রিস্কা। দুইটা আলাদা কোনো যানবাহন বোঝাচ্ছে না। তাহলে রিক্সা হোক বা রিস্কা হোক, তাহলে ধ্বনিগত উচ্চারণ এখানে খেয়াল করো, ধ্বনিগত উচ্চারণের পার্থক্য হচ্ছে, কিন্তু অর্থের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। তার মানে এগুলো কি? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে ধ্বনিগত উচ্চারণের পার্থক্য, অর্থের পার্থক্য নয়, অর্থের পার্থক্য নয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। দেখো ধ্বনি পরিবর্তনের মধ্যে স্বর আসতেও পারে, স্বর চলেও যেতে পারে। যদি নতুন করে স্বর আসে তাকে বলা হয় স্বরাগম, আর যদি স্বর চলে যায় তাকে বলা হয় স্বরলোপ। তাকে কি বলা হয়? স্বরলোপ। তাহলে স্বর আসতে পারে কয়টা জায়গায়? স্বর আসতে পারে 3টা জায়গায়। শব্দের শুরুতে আসতে পারে, শব্দের মাঝে আসতে পারে, শব্দের শেষে আসতে পারে। তাহলে স্বর আসতে পারে কয়টা জায়গায়? স্বর আসতে পারে 3টা জায়গায়। একটা হচ্ছে যদি শুরুতে, শব্দের শুরুতে যদি স্বর আসে, নতুন করে স্বর আসে, তাকে বলা হয় আদি স্বরগম। শব্দের মাঝে যদি স্বর আসে নতুন করে, তাকে বলা হয় মধ্য স্বরাগম। আর শব্দের শেষে যদি স্বর আসে তাকে বলা হয় অন্তঃস্বরাগম। তাহলে স্বরাগম কয় প্রকার? স্বরাগম হচ্ছে 3 প্রকার। স্বরাগম কয় প্রকার? 3 প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম। খেয়াল করি শব্দের শুরুতে যেমন আসছে, আমরা বলছি এখানে স্কুল থেকে হয়ে গেছে স্কুল। তাহলে একটু খেয়াল করি, এই স্কুল থেকে স্কুল শব্দের আগে নতুন করে কি আসছে? নতুন করে একটা স্বর আসছে। যেমন ছিল স্টেশন, হয়ে গেছে কি? স্টেশন, হয়ে গেছে কি? নতুন করে একটা স্বর আসছে। তার মানে কি? শব্দের শুরুতে নতুন করে যদি কোনো স্বর আসে তাকে বলা হয় আদি স্বরাগম। শব্দের শুরুতে দেখো স্ত্রী, হয়ে গেছে স্ত্রী। মানে স্পর্ধা, হয়ে গেছে আস্পর্ধা। তাহলে শব্দের শুরুতে যদি নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় আদি স্বরাগম। শব্দের শুরুতে যদি নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে তাকে কি বলা হয়? আদি স্বরাগম বলা হয়। আর শব্দের মাঝে যদি নতুন করে স্বর আসে তাকে বলা হয় মধ্য স্বরাগম। আর শব্দের শেষে যদি স্বর আসে তাকে বলা হয় অন্তঃস্বরাগম। আমাদের এই মধ্য স্বরাগমের সাথে অনেকগুলো বিষয়ের মিল আছে। মধ্য স্বরাগমের সাথে আমাদের বিষমী ভবন এবং ব্যঞ্জন দ্বিত্ব ব্যঞ্জন, এগুলো আমাদের একটু মিল আছে, আমরা একটু আলোচনা করব। দেখো মধ্য স্বরাগমের অনেকগুলো নাম আছে, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি স্বরভক্তি, নিচের কোনটি বিপ্রকর্ষ, নিচের কোনটি মধ্য স্বরাগম। তাহলে মধ্য স্বরাগমের নাম 3টা, মনে রাখবা মধ্য স্বরাগমের নাম কয়টা? 3টা। মধ্য স্বরাগমের নাম হচ্ছে 3টা, বিপ্রকর্ষ, স্বরভক্তি, মধ্য স্বরাগম। বিপ্রকর্ষ, স্বরভক্তি, মধ্য স্বরাগম, এগুলো হচ্ছে মধ্য স্বরাগমের নাম। খেয়াল রাখবে, দেখো যে এই মধ্য স্বরাগম খেয়াল রাখবে, সময় উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে
সবাই একটু খেয়াল রাখো, উচ্চারণের সুবিধার্থে যুক্ত ব্যঞ্জন ধ্বনি মাঝখানে যদি নতুন করে কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম। তাকে কি বলা হয়? মধ্য স্বরাগম বলে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন এই শব্দগুলোকে আমাদের শিখতে গেলে প্রথমে আমাদের ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। শব্দ ভাঙা শিখতে হবে। যেমন ভাঙবো কিভাবে? আমরা দেখো এখানে আছে রত্ন। কি আছে? রত্ন। তাহলে রত্ন শব্দটাকে আমরা আগে ভাঙতে হবে কিভাবে? যেমন আমি লিখলাম র, র এর সাথে কি আছে? র এর সাথে যদি কোনো ব্যঞ্জন বর্ণ না থাকে তাহলে তার সাথে কি আছে? অ আছে, র। তারপর আছে কি? তয় ন, তাহলে ত আছে, ত এর সাথে কি আছে? ত এর সাথে ন আছে, রত ন, রত ন, রত ন, রত ন। শব্দের শেষে রত্ন, রতন, যাই বলো, রত্ন, রতন। এখন একটু খেয়াল করি, এখানে দেখো আমরা লিখলাম রতন, লিখলাম র, র এর সাথে কি আছে? অ আছে, র এর সাথে কি আছে? অ, র। তারপর দেখো ত আছে, তো একটা ব্যঞ্জন বর্ণ না, তাহলে ত যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে ত এর সাথে কি হবে? ত এর সাথে ভাই এখানে ত, ত এর সাথে কি হবে? ত এর সাথে দেখো র ত, ত এর সাথে একটা অ আছে, র ত। এরপরে কি আছে? ন আছে। তাহলে একটু খেয়াল করি এই শব্দটার মধ্যে এখানে র, এখানে র, এখানে আ, এখানে অ, এখানে ত, এখানেও ত, কিন্তু নতুন করে কি আসছে? একটা অ আসছে। নতুন করে কি আসছে? অ আসছে। তাহলে নতুন করে যদি স্বরধ্বনি আগমন ঘটে সেগুলোকে আমরা বলি মধ্যস্বরা গম। কি বলি? মধ্যস্বরা গম। একইভাবে আমি যদি বলি ধর্ম থেকে ধরম, যেমন আমি এখানে যদি লিখি ধর্ম শব্দটা যদি ভাঙি, আছে ধ আছে, ধ এর সাথে কি আছে? ধ, ধ। আমি ধ, ধর, তারপর র আছে না? র, র, তাহলে র আছে, র দিলাম, ধর ম, ধর ম, ধর ম। তুমি শব্দের শেষে অ দিতে পারো, ধর্ম, ধর ম, ধর ম, ধর ম। ঠিক আছে? এখন একটু খেয়াল করি, ধর্ম থেকে হয়ে গেছে কি? ধরম। তাহলে দেখো এখানে কি আছে? ধ আছে, দ এর সাথে কি আছে? একটা অ আছে, যেহেতু ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে অ আছে। এখানে র আছে, তাহলে র একটা ব্যঞ্জন বর্ণ, র এর সাথে কি আছে? র এর সাথে একটা অ আছে। এরপর কি আছে? ম আছে, অথবা শব্দের শেষে তুমি অ দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করো এখানে দেখো র এর পর এখানে ম, আর এখানে র আর ম এর মাঝখানে নতুন করে কি আসছে? একটা অ ধ্বনি আসছে। তাহলে অটা কি? অটা হচ্ছে একটা স্বরধ্বনি। অটা কি? স্বরধ্বনি। শব্দের শেষে যদি স্বর আসে তাহলে সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। শব্দের মাঝে যদি নতুন করে স্বর আসে সেটা হচ্ছে মধ্যস্বরাগম। সত্য থেকে সত্যি আসতেছি ভাই, সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, একটু অপেক্ষা করো। তাহলে এগুলো হচ্ছে অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। যেমন আমরা বলতে পারি এইখানে যতগুলো আছে স্বপ্ন, স্বপ্ন থেকে স্বপন, হর্ষ থেকে হরস, প্রীতি থেকে প্রীতি, এই শব্দগুলো যদি ভাঙো সবগুলো হচ্ছে মধ্যস্বরাগমের এক্সাম্পল। ওকে, একটু আসি, আমরা আসি অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমে দেখো একটু খেয়াল করি, অন্তঃস্বরাগম কাকে বলে? আমরা বলছি অন্তঃস্বরাগম হচ্ছে কোন শব্দ, একটু খেয়াল করো, কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে। কোন কোন সময় শব্দের শেষে কি করে? অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় অন্তঃস্বরাগম। তাহলে শব্দের শেষে যদি নতুন করে স্বরধ্বনির আগমন ঘটে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি অন্তঃস্বরাগম। শব্দের শেষে যদি অতিরিক্ত নতুন কোন স্বরধ্বনির আগমন ঘটে সেগুলোকে আমরা কি বলি? বলি অন্তঃস্বরাগম। কি বলি? অন্তঃস্বরাগম। সবাই একটু খেয়াল করে, এগুলো কি কি বলি? অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। ওকে, একটু আসি, দেখো শব্দের শেষে এখানে আছে আমাদের মনে করো অন্তঃস্বরাগম আছে সত্য, সত্য থেকে সত্যি, চার থেকে চারি, বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা। এখন আজ থেকে আজি, আমরা বলছো সত্য থেকে সত্যি, তাহলে একটু খেয়াল করো, সত্য, স আছে, স এর সাথে ও আছে, স, তারপর কি আছে? ত আছে, ত এর সাথে কি আছে? একটা জফলা আছে, দিলাম জফলা। সত্য, সত্য, ঠিক আছে, সত্য। এখন দেখো সত্যি, এখানে কি আছে? স আছে, স এর সাথে কি আছে? স এর সাথে অ আছে, দিলাম। তারপর দেখো ত আছে, দিলাম ত, ত এর সাথে কি আছে? একটা জফলা আছে, দিলাম জফলা। এরপরে কি আছে? দেখো একটা রস্বীকার আছে, তার মানে কি? একটা রস্বীকার দিলাম। তাহলে এই রস্বীকারটা কি? এই রস্বীকারটা হচ্ছে একটা স্বরধ্বনি। তাহলে শব্দের শেষে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অন্তঃস্বরাগম। কি বলি? অন্তঃস্বরাগম। সেটাকে আমরা কি বলি? অন্তঃস্বরাগম। একইভাবে আছে চার, তাহলে চার শব্দের শেষে দেখো চার, চার যোগ রস্বই হবে কি?
চারি, যেমন আজ থেকে আজি, আজ যোগ রস্যই হবে কি আজি। বেঞ্চ, বেঞ্চ থেকে বেঞ্চি, দিশ থেকে দিশা, সবগুলো শেষে কি আছে, সবগুলো শেষে নতুন করে স্বরধ্বনির আগমন আছে। তাহলে এগুলো সবগুলো কি, এগুলো হচ্ছে অন্তঃস্বরা গম। এগুলো কি অন্তঃস্বরা গম। আমাদের এই অন্তঃস্বরা গমের সাথে এই অপিনিহিতের একটা ভেজাল আছে। অন্তঃস্বরা গমের সাথে কি আছে, অপিনিহিতের একটা ভেজাল আছে। ভেজাল কিসের ভেজাল একটু খেয়াল করি। শব্দের শেষে রস্যি কিংবা রসাও যদি শব্দের আগে উচ্চারিত হয়, জায়গা পরিবর্তন করে আগে উচ্চারিত হয়, তাকে বলা হয় অপিনিহিতি। তাকে কি বলা হয়, অপিনিহিতি। অপিনিহিতির আরো একটা নিয়ম আছে। অপিনিহিতির আরো একটা কি আছে, নিয়ম আছে। যুক্ত ব্যঞ্জনের মাঝে যদি নতুন করে রস্যি কিংবা রসাও আসে, নতুন করে রস্যি কিংবা রসাও আসে, তাকেও বলা হয় অপিনিহিতি। তাকেও কি বলা হয়, অপিনিহিতি। আমরা জানি যে নতুন কোনো স্বর আসলে সেটা হচ্ছে স্বরাগম। নতুন কোনো স্বর আসলে কি স্বরাগম। নতুন কোনো স্বর আসলে কি স্বরাগম। আমাদের মধ্যে কি কেউ সেকেন্ড টাইম আছেন? এই জায়গায় অনেক সেকেন্ড টাইম শিক্ষার্থী আছে, কোনো সমস্যা নাই। একটু একটু মন দাও, ক্লাসে মন দাও। দেখো, আমরা বলছি শব্দের মাঝে যদি নতুন কোনো স্বর আসে সেগুলোকে আমরা বলি স্বরাগম। আর শব্দের শেষে রস্যি কিংবা রসাও আছে, সেটা আগে উচ্চারিত হলেও আমাদের হবে অপিনিহিত। হবে কি অপিনিহিতি। এখানে আমরা একটা একটা করে নিয়ম শেষ করি। অপিনিহিতির দুইটা নিয়ম দেখো। যেমন আছে, এখানে আছে আজ, সরেয়া জ, জ আর আছে রস্যই, এ হচ্ছে আজি, এ হচ্ছে আজি। এই আজি থেকে হয়ে গেছে কি আইজ। কি হয়েছে, সরে আ আর হচ্ছে আগে চলে আসছে রস্যই, এরপরে কি আছে বর্গীয় জ, এ হচ্ছে আইজ। তাহলে একটু খেয়াল করি, শব্দের শেষে রস্যই ছিল, এই শব্দের শেষে রস্যইটা কি হচ্ছে, স্থান পরিবর্তন করে আগে চলে আসছে। আমরা বলছি শব্দের শেষে রস্যই কিংবা রসাও যদি আগে উচ্চারিত হয়, সেটাকে আমরা বলি অপিনিহিতি। কি বলি, অপিনিহিতি। একইভাবে আছে এখানে সাধু থেকে সাউদ। যেমন আমি যদি লিখি সাধু, তাহলে সাধু কি হবে, খেয়াল করি সাধু কি হবে। যেমন আছে স যোগ আকার সা, এরপর আছে ধ যোগ রসুকার, রসুকার, এ হচ্ছে সাধু। সাধু, এই সাধু থেকে হয়ে গেছে কি সাউদ। তাহলে সাউদ বানানটা কেমনে, স যোগ আকার সা, এরপর আছে রসাউ, রসাউ, এরপর কি আসছে ধ, এরপর আসছে ধ। তাহলে খেয়াল রাখতে হবে, এই শব্দের শেষে ছিল রসাউ, এই শব্দের শেষে রসাউটা কি করছে, শব্দের শেষ থেকে আগে চলে আসছে। শব্দের শেষে রস্যি কিংবা রসাও যদি আগে উচ্চারিত হয়, তাকে বলা হয় অপিনিহিতি। আপনি কি সব বিভাগের স্টুডেন্টদের পড়ান? মনে মানে গুচ্ছ বিভাগ পরিবর্তন নেই? হ্যাঁ, গুচ্ছ বিভাগ পরিবর্তন আছে। আমি সব বিভাগের স্টুডেন্ট পড়াই। বলতে এরকম না, বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আমি পড়াই না, আমার সাথে আরো শিক্ষক আছেন। কারা আছেন আমার সাথে তোমরা একটু দেখো। আমার সাথে আছেন তোমাদের জনপ্রিয় শিক্ষক অর্ণব আহমেদ ফাহিম স্যার। সে যিনি আপনাদের সাধারণ জ্ঞান ক্লাস নেবেন। কি ক্লাস নেবেন, জিকে ক্লাস নেবেন। আপনাদের জিকে ক্লাস নেবেন অর্ণব আহমেদ ফাহিম স্যার। আপনাদের ইংলিশ ক্লাস নেবেন আমির স্যার, এবং আমি আপনাদের জন্য বাংলা ক্লাস নিব। মূলত একজন শিক্ষক একটা বিষয়ে স্পেশালিস্ট হয়, সব জানে সব পারে। আমরা পড়েই পরীক্ষা দিছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, পড়াশোনা শেষ করছি, কমপ্লিট করছি। কিন্তু আমি বাংলা বিভাগে পড়ছি 5 বছর, আমি অনার্স মাস্টার্স করছি বাংলায়। তাহলে আমি যে বাংলাটা আমি যেভাবে পড়াতে পারবো, একজন অন্য সাবজেক্টের শিক্ষক এসে কিন্তু বাংলা এইভাবে পড়াতে পারবে না। বা আমির স্যার ইংরেজিতে পড়ছেন, আমির স্যার যেভাবে ইংলিশটা পড়াইতে পারবেন, হয়তো অন্য শিক্ষক মুখস্থ করে পড়াবে কিন্তু ওইভাবে পড়াইতে পারবে না। তো মূলত এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট হয়। এই যে অর্ণব আহমেদ ফাহিম স্যার, তিনি হচ্ছেন জিকে মিহির জিকে বইয়ের সহযোগী লেখক এবং অদম্য বইয়ের লেখক। তিনি একটা বইয়ের রাইটার। তিনি যেভাবে জিকেটা পড়াইতে পারবে, ওইটা হয়তো আমি পড়াইতে পারবো না। তাহলে একজন বিষয়ে একটা মানুষ স্পেশালিস্ট হয়, তাই বা গ্রামের হাতুড়া ডাক্তার যারা আছে, তারা জ্বর হইলে ওষুধ দিতে পারে, ঠান্ডা লাগলে ওষুধ দিতে পারে, আবার পা বাংলো ব্যান্ডেজ করে দিতে পারে, মানে সব রোগের চিকিৎসা করতে পারে। আর যখন দেখবা ঢাকায় কোনো ভালো বিশেষজ্ঞ আছে, তারা একজন চিকিৎসা করে, মানে একটা বিষয়ে স্পেশালিস্ট একজন হয়। তো মূলত আমরা 3জন শিক্ষক আপনাদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়াবো গুচ্ছ পূর্ব পর্যন্ত। যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবেন তারাও আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। যারা আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেও ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা মূলত পড়াবো আপনাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, বিইউপি ঢাকা ইউনিভার্সিটি পড়ে, বিইউপি, জাবি, রাবি, গুচ্ছ, চবি, একদম আপনার আপনার একদম ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে একটা সাপোর্ট পাবেন। আহ হ্যাঁ, আমি জব প্রিপারেশন আমি
আমি আমি এডমিশনের ক্লাস নেই, এডমিশনে ইউসিসিতে ক্লাস নেই, এবং জবের জন্য আমি জবের জন্য বিসিএস কনফিডেন্স এবং বিজয় যাত্রা পাবলিকেশন দুইটা জায়গায় আমি জবের ক্লাস নিচ্ছি। আমি জবের বিসিএস এরও ক্লাস নেই। তো আপনারা যারা আমাকে চিনেন অনেকেই হয়তো চিনেন, যারা চিনেন তারা তো ভালো। এই যে খুশি আপু বলছে আপনি জবের ক্লাস নেন, হ্যাঁ আমার জবের শিক্ষার্থী আছে, আমি জবেরও ক্লাস নেই। তো মূলত আমাদের এই কোর্সটা হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে এই 3টা বিষয় আমরা একসাথে পড়াবো। আমাদের কোর্স ফি ছিল 1500 টাকা। আমাদের কোর্স ফি ছিল 1500 টাকা, কিন্তু আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পূর্ব পর্যন্ত মাত্র 999 টাকায় আপনাদেরকে আমরা পড়াবো, 999 টাকায়। যারা 999 টাকায় বাংলা, ইংরেজি এবং জিকে এই কম্বো কোর্সটিতে ভর্তি হতে চান, কম্বো ব্যাচটিতে ভর্তি হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা 018134433 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যান, এখনই ভর্তি হয়ে যান। আপনাদের ক্লাস চলবে একদম ন্যাশনাল বিশ্ববিদ্যালয় পূর্ব পর্যন্ত। আগামী 4 মাস আপনাদেরকে আমি ধরে ধরে প্রত্যেকটা টপিকস পড়াবো। আমরা 3 জন শিক্ষক আপনাকে পড়াবো, পড়ানো শেষ এরপর আপনার জন্য এক্সাম থাকবে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে লাইভ এক্সাম দিতে পারবেন, আপনি সলভ ক্লাস পাবেন এবং আমাদের প্রত্যেকটা টিমের 24 আওয়ার্স আপনি সার্ভিস পাবেন। তো যারা যারা ভর্তি হতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যান বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভর্তি হয়ে যান। বই দিবেন কি ভাইয়া? বিজয় যাত্রা পেড ব্যাচের আপনার স্টুডেন্ট, ও বিজয় যাত্রা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, জবের স্টুডেন্ট সুরাইয়া জেদ্দা খুশি। হ্যাঁ ভাইয়া তুমি এই ক্লাসগুলো করো, ভাই ক্লাসগুলো করো। আমাদের কিন্তু আজকে জবের পরীক্ষা কিন্তু আমার এই ক্লাস থেকে, আমার এই বই থেকে কিন্তু কমন ছিল, আমি কিন্তু দেখাইছি আজকে পরীক্ষার পর ব্যাংক জবের ক্লাসে। তো ব্যাকরণ পার্টটা তো আপনারা করতে পারেন জবের শিক্ষার্থীরা, আর যারা আমার এডমিশন শিক্ষার্থীরা আছো তোমরা চাইলে আমাদের এই পেড ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। ওকে, কি লিখছে? আপনি কি সব বিভাগের স্টুডেন্টদের পড়ান? বাংলা সবার জন্য। ও ওকে, আমরা একটু আসি, আমাদের পড়ায় আসি, যা পড়াচ্ছিলাম একটু সবাই দেখি। অপিনীতি আমরা বললাম কি অপিনীতি কি? অপিনীতির নিয়ম আমরা একটা দেখলাম যে শব্দের শেষে রস্যই কিংবা রসাও থাকলে সেটা আগে উচ্চারিত হয়। এখন আসি অপিনীতির আরেকটা রুলস আছে। অপিনীতির আরেকটা রুলস কি? অপিনীতির আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জন থাকলে, যুক্ত যুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে যদি রস্যই কিংবা রসাও বসে, ব্যঞ্জন বর্ণের মধ্যে এই যুক্ত ব্যঞ্জনের আগে যদি রস্যই কিংবা রসাও, জাস্ট এই দুইটা বর্ণ, অন্য কোনো বর্ণ বসলে এটা মধ্য স্বরগম হবে। কিন্তু যুক্ত ব্যঞ্জনের আগে যদি রস্যই কিংবা রসাও যদি বসে, নতুন করেও বসে, তাহলে সেটা হবে অপিনিহিতি। কি হবে? অপিনিহিতি। মনে রাখবেন সত্য থেকে সত্যি হচ্ছে অন্তঃস্বরাগম, কিন্তু সত্য থেকে সত্য এটা আবার অপিনীতি। কিভাবে একটু খেয়াল করেন, এখানে আছে সত্য, সত্য, তাহলে এই দেখেন তো এই তটা কি একটা যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন। এই তয়ের আগে নতুন করে একটা রস্যই আসছে। এই সত্য বানানে কিন্তু রস্যই নাই, তাহলে সত্য বানানে রস্যইটা আসছে কই? এই স আর এই তজফালা, এই তজফালা যুক্ত বর্ণের আগে নতুন করে একটা রস্যই আসছে। তার মানে নতুন করে রস্যই যদি আসে, আমরা জানি শব্দের মাঝে যদি নতুন কোনো রস্যই আসে তাহলে এটা স্বরবর্ণ। স্বরবর্ণ আসা মানে কি এটা মধ্য স্বরাগম? কিন্তু না, এটা মধ্য স্বরাগম হবে না, কারণ এটা হবে অপিনীতি। কারণ আমরা জানি যুক্ত ব্যঞ্জনের আগে যদি নতুন কোনো স্বরধ্বনি থাকে, নতুন কোনো স্বরধ্বনির মধ্যে রস্যি কিংবা রসাও থাকে, জাস্ট এই দুইটা বর্ণ রস্যি কিংবা রসাও যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় অপিনীতি। কি বলা হয়? অপিনীতি। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এখানে আমাদের অপিনিহিতে আর মধ্য স্বরগমের মধ্যে আমাদের এতটুকু ক্লিয়ার হইলে, এরপরে মধ্য স্বরগমের সাথে এই অসমীকরণের একটা পার্থক্য মিল আছে। অসমীকরণ আমরা জানি মধ্য স্বরগমের মাঝখানে নতুন করে কি আসছে? রস্যি কিংবা রসাও আসলে সেটা অপরিণীতি হয়ে গেছে। মধ্য স্বরগমের মতো দেখতে কিন্তু অপরিণীতি। একই ভাবে এখানে দেখেন আছে, মনে করেন ধপ ধপ, এই ধপ ধপ শব্দটা থেকে যদি হয়ে যায় ধপা ধপ, তাহলে একটু খেয়াল করি এখানেও দেখেন দুটি শব্দের মাঝে নতুন করে কি আসছে? আ আসছে। কি আসছে? আ আসছে। তাহলে শব্দের মাঝে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তাকে আমরা জানি সেটা কি? সেটা হচ্ছে অপিনীতি, তাই না? আমরা স্বরে রস্যি কিংবা রসাও আসলে রস্যি কিংবা রসাও আসলে অপিনীতি, রস্যি কিংবা রসাও আসলে অপিনীতি। আর যদি
রস্যি রসাও না এসে যদি এখানে যদি অন্য কোনো স্বরবর্ণ আসে সেটা হচ্ছে মধ্যস্বরাগম, কিন্তু মধ্যস্বরাগম এখানে আর হবে না, এটা হবে অসমীকরণ। কেন হবে? যখন এই ধপ একটা শব্দ, এখানে ধপ একটা শব্দ, তাহলে দুইটা শব্দ পরপর একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন শব্দের মাঝে নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন সেটাকে বলা হয় অসমীকরণ। যেমন লিখে দিছি, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যদি নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন সেটাকে বলা হয় অসমীকরণ। যেমন আছে টপ টপ, তাহলে দুইটা শব্দ একই, কিন্তু এই টপ টপ থেকে যদি হয়ে যায় টপাটপ, গপ গপ থেকে যদি হয়ে যায় ঘপাগপ, ফটফট থেকে যদি হয়ে যায় ফটাফট, তাহলে দেখেন শব্দগুলো সবগুলোই কি একই স্বর। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন কি হয় নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অসমীকরণ। অসমীকরণ। ওকে, এরপরে আমাদের এই জায়গাটা একটু সমস্যা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি আপনারা একটু বাসায় পড়বেন। এরপরে দেখেন আছে মূলা থেকে মূল, প্রগত পরাগত, এগুলো আপনারা সবাই মোটামুটি পারেন। এখানে দেখি রকার লোপ, রকার লোপটা একটু আমরা দেখি, রকার লোপ আর হকার লোপ, এই দুইটা জায়গায় আমাদের মধ্যে একটা পার্থক্য, মানে আমাদের একটা ঝামেলা হয়। হ্যাঁ, এই স্বরলোপের জায়গাটা আমরা জানি, শব্দ যদি আমাদের কি আসে, নতুন কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাকে বলা হয় স্বরাগম, আর শব্দের মধ্যে যদি নতুন কোনো স্বর লোপ পায় তাকে বলা হয় স্বরলোপ। স্বর আসলে স্বরাগম, আর স্বর চলে গেলে স্বরলোপ। স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে কি স্বরলোপ। তাহলে একটু খেয়াল করি, এখান থেকে স্বরাগম আর স্বরলোপ, এটা আমরা দেখলাম। এখন একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি, স্বরলোপ জিনিসটা কি? স্বর চলে গেলে সেটা হবে স্বরলোপ। আমাদের এতক্ষণ আসছে আর এখন চলে যাবে, এতটুকুই পার্থক্য। স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে স্বরালোপ। স্বর আসলে স্বরাগম, স্বর চলে গেলে স্বরলোপ। আমাদের সমস্যাটা হয় হকার লোপ আর হচ্ছে রকার লোপ। হকার লোপ আর রকার লোপ। অনেক সময় চলিত ভাষায় দুটি স্বরের মাঝখান থেকে যদি হ লোপ পায় সেটাকে আমরা বলি হকার লোপ। অনেক সময় একটু খেয়াল করি, অনেক সময় আধুনিক চলিত ভাষায় শব্দের মাঝখান থেকে যদি র লোপ পায় এবং পরের বর্ণ দ্বিত্ব হয়, পরের ব্যঞ্জন দ্বিত্ব হয়, সেটাকে আমরা বলি ব্যঞ্জন আমাদের রকার লোপ। কি বলি? রকার লোপ। রকার লোপ। তাহলে একটু খেয়াল করি, এখানে যেমন আমাদের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়, যেমন আলাহিদা আর হচ্ছে আলাদা, ফলাহার আর হচ্ছে ফলার, এই জায়গাগুলোতে একটু সমস্যা হয়। আলাহিদা, এইখানে আমি একটা নোট দিয়ে দিছি। আলাহিদা দেখেন লক্ষণীয় নবম দশম শ্রেণী পুরাতন বাংলা ব্যাকরণ বইতে আলাহিদা থেকে আলাদা, এখানে হকার লোপ পাইছে, কিন্তু এটাকে হকার লোপ নেয় নাই, তারা অন্তর্হর্তি নিছে। কি নিছে? অন্তর্হর্তি নিছে। অন্তর্হর্তি জিনিসটা কি? অন্তর্হর্তি জিনিসটা যদি বুঝাইতে হয় আমাকে আবার একটু পিছনে আসতে হয়, যে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃ স্বরলোপ। অন্তর্হর্তি জিনিসটা কি? অন্তর্হর্তি জিনিসটা আমি চাইছিলাম একটু টান দিয়ে যাইতে, একটু দেখেন। আমাদের ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি জিনিসটা কি? শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় তাকে বলে ব্যঞ্জনচ্যুতি। তাহলে দেখেন আছে বউ দিদি, তাহলে বউ দিদি, এখানে বউ দিদি থেকে দি একটা লোপ পাইছে, হয়ে গেছে বৌদি। আছে বড় দাদা, বড় দাদা থেকে বড়দা, তাহলে এখানে একটা দা লোপ পাইছে, তার মানে এটা একটা ব্যঞ্জনচ্যুতি। একইভাবে ছোট কাকা ছোটকা, ছোট দাদা ছোটদা, ঠাকুর দাদা ঠাকুরদা, মেজো দাদা মেজোদা, এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জনচ্যুতি। এখন একটু আসি ধ্বনি বিপর্যয়টা কি? ধ্বনি বিপর্যয় হচ্ছে বাক্স থেকে বাস্ক যদি একটার স্থান পরিবর্তন করে, লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল। যেমন দেখেন একটু ফা ফাল আর হচ্ছে লয়কার লা ফলাফ, তার মানে একটার জায়গায় আরেকটা যদি পরিবর্তন হয়, একটার জায়গায় আরেকটা, আরেকটার জায়গায় আরেকটা, মানে বিপর্যয় মানে হচ্ছে কোনো কিছু দশনছ হয়ে যাওয়া। যেমন যখন ঘূর্ণিঝড় হয় দেখবেন ঘরের চাল গাছের উপরে, গাছের ডাল ঘরের উপরে, তখন জায়গা যদি স্বেচ্ছায় পরিবর্তন করে সেগুলোকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। যেমন দেখেন এখানে আছে পিশাচ, তাহলে শ এর জায়গায় চলে আসছে চ, আবার চ এর জায়গায় চলে গেছে স, তাহলে নিজের ইচ্ছা জায়গা পরিবর্তন করছে, এগুলোকে বলা হয় ধ্বনি বিপর্যয়। অন্তর্হর্তি জিনিসটা কি? শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় সেগুলোকে বলা হয় অন্তর্হর্তি। যেমন আমরা বলি না, আমার মনের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, তাহলে মন কই থাকে? মন থাকে মাঝখানে, মন থাকে কই? মাঝে। কোথায় থাকে? মাঝে। তাহলে একটু খেয়াল করেন, এই শব্দের মাঝখান থেকে মানে অন্তর থেকে যদি কোনো ব্যঞ্জন লোপ পায় সেগুলোকে বলা হয় অন্তর্হর্তি। শব্দের মাঝখান থেকে যদি ব্যঞ্জন লোপ পায় সেগুলোকে বলা হয় অন্তর্হর্তি। তবে এই অন্তর্হর্তির সাথে, যেমন শব্দের মাঝখান থেকে ব্যঞ্জন গেলে অন্তর্হর্তি, তবে হ গেলে হবে হকার লোপ, আর শব্দের মাঝখান থেকে র গেলে হবে রকার লোপ। হ চলে গেলে হকার লোপ, আর র চলে গেলে রকার লোপ। এখন একটু আসে অন্তর্হর্তি, হকার লোপ, রকার লোপ, এই তিনটা নিয়ে আমাদের একটু সমস্যা। যেমন দেখেন ইন্দুর, ইন্দুর থেকে হয়ে গেছে কি ইঁদুর, তাহলে শব্দের মাঝখান থেকে ন লোপ পাইছে, তাহলে নটা কি ভাই? নটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। আছে ফাল্গুন,
ফাল্গুন থেকে হয়ে গেছে ফাগুন, তাহলে এখানে একটা ল ছিল, এই লটা লোপ পাইছে, লটা ব্যঞ্জন বর্ণ, তার মানে ল লোপ পাইছে, তার মানে একটা ব্যঞ্জন লোপ পাইছে। ব্যঞ্জন যদি লোপ পায় সেগুলোকে কি বলি আমরা? ব্যঞ্জন লোপ পাইলে মাঝখান থেকে সেটাকে আমরা বলি অন্তর্বর্তী। যেমন ফলাহার থেকে হয়ে গেছে ফলার। এখন এখানে কথা হচ্ছে ভাই, এখানে হ লোপ পাইছে, তাহলে হ লোপ পাইলে তো আপনি বলছেন হকার লোপ, তাহলে এখানে কেন এটা অন্তর্বর্তী হবে? আচ্ছা আসি, যেমন আছে আলাহিদা, আলাহিদা থেকে আলাদা, এখানেও তো হকার লোপ হবে ভাই, আপনি কেন এটা নিচ্ছেন আপনি ইয়েতে? তাহলে শব্দের মাঝখান থেকে হ লোপ পাইলে হকার লোপ, তাহলে এটা অন্তর্বর্তী কেন হবে? মনে রাখবেন, এটা মূলত আমাদের নবম দশম শ্রেণী ব্যাকরণ বইতে এটা হকার লোপ হলেও এই আলাহিদা আর হচ্ছে ফলাহার এই দুটি অন্তর্বর্তীর অংশতে দেওয়া হয়েছে, অন্তর্বর্তী অংশে দেওয়া হয়েছে। তবে দুটি উদাহরণ নিয়ে বেশ কিছু লেখকগণের মধ্যে বিতর্ক আছে। সুনীল কুমার চট্টোপাধ্যায়ের মতে, যতীন্দ্র যে আমাদের জ্যোতিভূষণ চাকরির বই মতে এখানে হকার লোপে দেওয়া আছে। তাহলে এই আলাহিদা আর হচ্ছে আলাহিদা আর হচ্ছে ফলাহার এই দুইটা হকার লোপের এক্সাম্পলেও আছে, আমাদের নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতেও অন্তর্বর্তী আছে। এই দুইটা জায়গায় আপনাকে প্রশ্ন অপশন দেখে উত্তর করতে হবে, আসলে এই অপশনটা আছে কিনা, কোনটা অপশনে আছে এটা দেখে উত্তর করতে হবে। যদি ফলাহার থাকে অফকোর্স এই অন্তর্বর্তী থাকলে অন্তর্বর্তী রাইট অ্যান্সার, আর যদি এই হকার লোপ থাকে তাহলে হকার লোপ রাইট অ্যান্সার, দুইটার একটা থাকবে, দুইটা একসাথে থাকে না। এরপর আসি, শব্দের মাঝখান থেকে যদি হ লোপ পায়, যেমন আছে গাহিলো থেকে হয়ে যাবে কি গাইলো, তাহলে আমরা যদি গাহিলো শব্দটা ভাঙি, আছে কি গয়কার গা, হ আছে, হ আছে, হ এর সাথে কি আছে রস্বই আছে, তারপর ল আছে, ঠিক আছে। এখন একটু খেয়াল করি, গাহিলো, গাহিলো থেকে গাইলো, তার মানে কি এই জায়গা থেকে একটা হ লোপ পাইছে, গয়কার গা রস্বই গাই আর আছে ল, এখান থেকে হটা কি করছে, হটা লোপ পাইছে, হটা লোপ পাইছে, আর এই রস্বীকারের পূর্ণরূপ রস্বই হয়ে গেছে, তার মানে শব্দের মাঝখান থেকে হ লোপ পাইছে, তার মানে এটা একটা হকার লোপ। চাহিবে একইভাবে চাহিবে, তাহলে এখান থেকে হটা লোপ পাইছে, চয়কার চা এই রস্যির জন্য রসিকার আর বয়কার বে চাইবে, যেমন আছে চয়কার চা এই যে রস্যই, যে এই রস্যইকার জন্য রস্যই, বয়কার বে এর জন্য বয়কার বে, তাহলে শব্দের মাঝখান থেকে কি লোপ পাইলো, একটা হ লোপ পাইছে, তার মানে এটা কি একটা হকার লোপ। এরপর আসি রকার লোপ। রকার লোপটা কি? রকার লোপ হচ্ছে শব্দের মাঝখান থেকে র লোপ পাবে, কি লোপ পাবে, র লোপ পাবে, এবং পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেই ব্যঞ্জন বর্ণটা দ্বিতীয় উচ্চারিত হবে, তাহলে সেটাকে আমরা বলবো রকার লোপ। কি বলবো? রকার লোপ। যেমন আমি বললাম করলাম, করলাম, তাহলে এখানে দেখেন তো র আছে, র এর পরের বর্ণ কি ল, তাহলে লটা কয়বার আছে, দ্বিতীয় হয়েছে, তাহলে করলাম থেকে হয়ে গেল করলাম, কল, এখানে রটা লোপ পাবে, এখানে রটা থাকবে না, হ্যাঁ, করলাম থেকে করলাম, মারলো থেকে মারলো, করলাম থেকে করলাম থেকে করলাম, করলাম থেকে করলাম। দেখেন আলুর দম, আলুর দম, এখানে র লোপ পাইছে, পরের দ দ্বিতীয় হয়ে গেছে, আলুর দম, কি হয়েছে আলুর দম। করছি, এখানে র লোপ পাইছে, পরের বর্ণ দ্বিতীয় হয়ে গেছে, মারলো হয়ে গেছে মারলো। দেখেন করলাম দুইবার আসছে, করলাম থেকে করলাম, এটা রাইট, হ্যাঁ এটা রাইট আছে, করলাম থেকে করলাম, করলাম থেকে করলাম, তাহলে এটা কি, এটা হবে এভাবে। ধর্ম থেকে কি ধম্ম, দেখেন র লোপ পাইছে, পরের বর্ণ দ্বিতীয় হয়েছে। কর্ম, এখানে র লোপ পাইছে, পরের বর্ণ দ্বিতীয় হয়েছে। শিরনি, র লোপ পাইছে, পরের বর্ণ দ্বিতীয় হয়েছে। তাহলে শব্দের মাঝে যদি র থাকে, র লোপ পায় এবং পরের বর্ণ দ্বিতীয় হয়, তাকে কি বলে, তাকে বলা হয় রকার লোপ। কি বলা হয়? শিক্ষা বইটার দাম কত? শিক্ষা বইটার দাম কত? শিক্ষা বইয়ের দাম 150 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা, এ হচ্ছে 200 টাকা। যদি আপনার নিকটস্থ লাইব্রেরিতে বইটা পান, 150 টাকা লাইব্রেরি থেকে কিনে নেবেন। আপনার আশেপাশে যে লাইব্রেরিগুলো আছে লাইব্রেরি থেকে পাইলে লাইব্রেরি থেকে কিনে নেন। এটা হচ্ছে শিক্ষা বইয়ের পেজ থেকেই পড়াচ্ছি আপনাকে। ওকে, এরপর আসে সমী ভবন, বিষম ভবন, এগুলো আপনারা পারেন। সমী ভবন, বিষম ভবন, সমী ভবন, বিষম ভবন মানে কি? সমী ভবন মানে হচ্ছে যে এরকম, সমী ভবন মানে হচ্ছে, সমী ভবন মানে হচ্ছে আমার 3 তলা একটা বিল্ডিং আছে, আরেকজনের 2 তলা একটা বিল্ডিং আছে, এখন এটা সমান হইতে হবে, সমান যদি হয় তাহলে সেটা হচ্ছে সমী ভবন, আর যদি সমানটারে ভাইঙা বিষমান বানায় সেটাকে বলা হয় বিষমী ভবন। বিষমী ভবন। যেমন আমরা বলতে পারি বিষম ভবনের আপনাদের কি এটা সবাই কি পারেন? পারলে আর পড়াবো না। সমী ভবন, বিষম ভবন কি কারো কোনো সমস্যা আছে? দেখেন আমি একটু করে বলে দিই। সমী ভবন একটা সমান আরেকটা হবে, যেমন আছে জ নয় ম, জন্ম, তাহলে এখানে ন আছে আর ম আছে, তাহলে এখন এইখানে মরে দেখা যদি ন চেঞ্জ হয় তাহলে এটা হচ্ছে পরাগত সমীভবন, আর এই নরে দেখা যদি এই ম ন হয়ে যায় তাহলে এটা হচ্ছে প্রগত সমীভবন। তাহলে দেখেন এই জন্ম থেকে জ ন ম, মানে জন্ম, মানে এখানে 3টা বর্ণ আছে, এরপর দেখেন হয়ে গেছে কি জ ম ম, মানে জন্ম, তাহলে 2টা ম হয়েছে, তাহলে এখানে দেখেন একটা মটা ছিল পরে,
পরেরটা দেখা এই ন কি হয়ে গেছে, ম হয়ে গেছে, ন কি হয়ে গেছে, ম হয়ে গেছে। তাহলে পর থেকে আগত, এটা হচ্ছে পরাগত সমীভবন। যেমন কাদনা থেকে কান্না, তাহলে এখানে একটু খেয়াল করি, কাদনা ক আছে, কয়কার কা, দ নয়কার না, কাদ না, মানে এটা ভাঙলে এরকমই হয়, কাদ না। এই কাদনা থেকে হয়ে গেছে কি কান্না, কয়কার কা, ন কান, নয়কার না। তাহলে একটু খেয়াল করি, এখানে দটা ছিল কি, দ ছিল প্রথমে, আর শেষে ছিল কি ন। তাহলে এই নটা ছিল শেষে, পরে ছিল। তাহলে পর থেকে আইসা সে জায়গা দখল করছে, এই পর থেকে আইসা কি হয়ে গেছে, সে জায়গা দখল করে ন হয়ে গেছে। তাহলে হবে পরাগত সমীভবন। এগুলো হচ্ছে পরাগত সমীভবন। মানে শব্দে যদি এরকম হয়, আরেকটা থেকে আয়সা জায়গা দখল করছে, সেগুলোকে বলা হয় সমীভবন। আর বিষমী ভবনটা কি, বিষমী ভবন আছে সমান সমান আছে, এটা ভাইঙা বিষমান করবে। যেমন আছে শরীর, এখানে দুইটা র আছে, দেখতে ভালো লাগতেছে না, এর জন্য একটা র কে ল বানাই দিছে, শরীর থেকে হয়ে গেছে শরীর। আছে লাল, দুইটা ল আছে, একটা ল কে পরিবর্তন করে নাল করে দিছে, তার মানে কি এটা হচ্ছে বিষমী ভবন। এগুলো কি বিষমী ভবন। এরপর দেখো দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব কি, অনেক সময় আমরা কিছু শব্দ আছে, যেই শব্দগুলিকে, সুন্দর কুরিয়ার সার্ভিস অনেক দূর আমার বাড়ি থেকে, তাহলে রকমারি থেকে নেন, রকমারিতে পাওয়া যাচ্ছে, রকমারিতে আপনার একদম উপজেলায় মানে পোস্ট অফিসে দিয়ে আসবে, রকমারিতে অর্ডার দেন, রকমারিতে গিয়ে নাম লিখবেন শিখা ফাইনাল সাজেশন, বা শিখা লিখলেই চলে আসবে, রকমারিতে পাওয়া যাচ্ছে। রকমারি আপনার একদম ডাকঘর পোস্ট অফিসে নিয়ে পৌঁছায় দিবে, ঠিক আছে। ওকে, দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। দ্বিত্ব ব্যঞ্জনটা কি, দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে যে একটা শব্দকে আমরা অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক সময় ব্যঞ্জন দ্বিত্ব করে থাকি। যেমন আছে পাকা, বিয়ে পাকা হয়ে গেছে, কিন্তু এই শব্দটাকে যদি আমরা আরো যদি গুরুত্ব দিতে যাই, তাহলে আমরা কি বলবো, বিয়ে পাক্কা পাক্কি হয়ে গেছে। আমরা বলছি যে রাশেদ তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা, কিন্তু আমি যদি বলি আজ সকাল সকাল ঘুম থেকে উঠবা, তাহলে দেখো ছিল সকাল হয়ে গেছে কি সকাল, তাহলে একটা ক ছিল, এখন কয়া দুইটা হয়ে গেছে, কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। যখন কখনো কখনো শব্দে জোর দেওয়ার জন্য ব্যঞ্জন দ্বিত্ব উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। কি বলা হয়, দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন বিকৃতি মানুষটা কি, ব্যঞ্জন বিকৃতি জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা দেখবা একজনের নামকে বিকৃত করে আরেকটা ডাকি, সেগুলোকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। যেমন দেখবা অনেক সময় আমাদের গৃহকর্মীরা মাঝে মাঝে বলে যে আফা, কি বলে, আফা দুলাভাই আইছে, দুলাভাই বাজার থেকে হাগ নিয়ে আইছে, কি নিয়ে আইছে, হাগ। ভাই ছিল কি আপা, ছিল কি আপা, হয়ে গেছে কি আফা, হয়ে গেছে কি আফা। দুলাভাই বাজার থেকে কি আনছে, হাগ নিয়ে আসছে বা শাক নিয়ে আসছে, ছিল শাক, হয়ে গেছে কি হাগ। বলছে আর কি আনছে, বলছে নেবু আনছে, নেবু, ছিল লেবু, হয়ে গেছে কি নেবু। তাহলে বলছে আচ্ছা ঠিক আছে, তো দুলাভাইরে একটু শরবত বানাই দে, তাহলে লেবুর শরবত, হয়ে গেছে কি নেবুর শরবত। তাহলে দেখো শব্দের এই যে পরিবর্তনগুলো, কবার থেকে কবার, দোপা থেকে দোবা, ধাইমা থেকে দাইমা, এগুলো হচ্ছে ব্যঞ্জন, বিকৃতি। এগুলো কি ব্যঞ্জন বিকৃতি, এগুলো হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এগুলো কি ব্যঞ্জন বিকৃতি। এই ক্লাস কি চলবে না আমরা শেষ করব এখানে, ক্লাস কি চলবে না শেষ করে দিব? আমার তো মনে হচ্ছে স্টুডেন্ট আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন, আমরা এখানে শেষ করা উচিত। আমরা কি এখানে শেষ করে দিব, বলেন তো দেখি, একটু কমেন্ট করেন। সেম, আমি 5 দিন পর পাইছি জিকেটা, তাই অনেক, এখন আর এটা নিতে চাই না, সরি ভাইয়া। একই খরচ না ভিন্ন, একই খরচ। ক্লাস কি চলবে না, ক্লাস তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আমরা আগামীকালকে সন্ধি নিয়ে আলোচনা করব, সন্ধি এবং আর বাকি যে টপিকসগুলো আছে, আর বাকি কি কি আছে সন্ধির পরে আমরা দেখি। সন্ধির পরে এখান থেকে কিন্তু পরীক্ষা আজকে একটা প্রশ্ন আসছে, আজকে চাকরি পরীক্ষা একটা প্রশ্ন আসছে, এখান থেকে দেখেন সন্ধিতে নিপাতনে সিদ্ধ সন্ধি, কই 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 নিপাতনে সিদ্ধ সন্ধি, এখান থেকে একটা প্রশ্ন আসছে, নিপাতনে সিদ্ধ সন্ধি থেকে একাদশ। এই যে দেখেন আজকের পরীক্ষা একটা প্রশ্ন আসছে, পরীক্ষা আপনাদের পরীক্ষা আসতে পারে যে এই একাদশ শব্দটি দেখেন, আজকে কিন্তু ব্যাংক জব পরীক্ষায়, যে শুক্রবার আজকে ব্যাংক জব পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসছে একাদশ। এই একাদশ শব্দটি কি সন্ধি, একাদশ শব্দটি হচ্ছে নিত্য, আমাদের পরীক্ষা আসছে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি, এই একাদশ। রাইট অ্যান্সার কি একাদশ, 1+10 একাদশ, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো আপনার বাসায় একটু পড়বেন, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে সন্ধি নিয়ে আলোচনা করব, আর কি কি নিয়ে আলোচনা করব দেখি। সন্ধির পরে আছে আমাদের নত্যবিধান সত্যবিধান, এরপরে আছে আমাদের নত্যবিধান সত্যবিধানের পরে আছে বানান,
বানান বানান কন্টিনিউ করেন। না কন্টিনিউ কিভাবে করো, তোমাদের ক্লাসে তোমাদের মনোযোগ নাই। তো আমরা আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমরা আবার ক্লাস নিব, সেই ক্লাসের নোটিশ আমরা জানিয়ে দিব কখন ক্লাস নিব। স্যার পিডিএফটা দিয়েন। আগামীকাল আমরা বিকাল 3টায় ক্লাস নিব। আগামীকাল আমাদের 3টায় ক্লাস থাকবে ইনশাল্লাহ। আগামীকাল শনিবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকাল 3টায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর তোমরা অবশ্যই তোমরা যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, তোমরা গুছিয়ে প্রস্তুতি নাও। কি করো? গুছিয়ে প্রস্তুতি নাও। গুছিয়ে প্রস্তুতি ভাই কিভাবে নিব? গুছিয়ে প্রস্তুতি নিবা হচ্ছে গুছানো টিচারদের মাধ্যমে, যে টিচার তোমাকে পড়াটা গুছাই দিবে। আমরা প্রত্যেকটা লেকচার ওয়াইজ তোমাকে পড়াবো, প্রত্যেকটা লেকচার ওয়াইজ তোমাকে আমরা গাইডলাইন দিব। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আমরা তোমাকে দায়িত্ব নিয়ে পড়াবো। তোমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার জিকে পড়াবেন, আমি তোমাদেরকে বাংলা পড়াবো। আপনার নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা দেখো, এই যে নাম্বারটা দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার 0181443392। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নক দিয়ে মাত্র 999 টাকা তোমরা কিন্তু আমাদের এই গুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। যদি কারো ফিনান্সিয়াল একান্তই সমস্যা থাকে তা আমাকে জানাও, সমস্যা নেই, তোমাদের জন্য আলাদাভাবে কনসিডার করব। তবে এই সুযোগটা সবাই নিও না। যদি কারো একান্তই সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে জানাও, আমি তোমাদের জন্য বিবেচনায় রাখবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। পিডিএফ দেওয়া হবে সন্ধ্যা 6টায় আমাদের এই শিখা পেজে। সবাই একটু চোখ রাখবা, শিখা পেজে 6টা মানে 6টায় দেওয়া হবে, কোনো সমস্যা নাই, শিখা পেজে। ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। যারা ভর্তি হতে চাও, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। এই কারা ভর্তি হবা দেখি সবাই। যারা গুচ্ছ ব্যাচে ভর্তি হতে চাও, তারা এখন দেখি ইনবক্স, এখন কমেন্ট করো আর ইনবক্স করো আমার শিখা পেজে। প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিখা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলেও বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন।